সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ এনামুল হক, আমার বাড়ি খুলনা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহরের অনেক দূরে। কোনো এক খাল ঘেঁষে এক ছোট্ট গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন জেলে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা খালে বিলে নদীতে মাছ ধরে এবং সে মাছ বিক্রি করে। এছাড়াও আমার বাবা সুন্দরবনে মধু আহরণ করে। যদিও একবার আমার বাবা বাঘের তাড়া খেয়েছিল, বাঘ আমার বাবাকে তাড়া করেছিল। বাঘের ওই তাড়া খাওয়ার পরে এরপর থেকে আমার বাবার সুন্দরবনে মধু আনার জন্য যায় না, কিন্তু সুন্দরবনের পাশে থাকা খাল বিলের মধ্যে আমার বাবা মাছ ধরে এবং মাছ বিক্রি করে খুব কষ্ট করে পরিবারটাকে চালাচ্ছে। আমার মাও যথেষ্ট পরিমাণের ভালো একজন দিনদার মহিলা ছিল। আমার মাও আমার বাবার পাশাপাশি আমাদের পরিবারের জন্য হাতের অনেক টুকিটাকি কাজ করতো, যা দিয়ে আমাদের পরিবারটা অনেক সুখে শান্তিতে আমার ছোটোবেলার দিনগুলো কাটায়। এমন করে দিনগুলো পার হতে হতে একটা পর্যায়ে প্রায় আমি অনেকটাই বড় হই। আমার বড় 2টা বোন তখন একেবারে যুবতী। আমার বাবার জমানো যে টাকাগুলো ছিল, বাবার ওই জমানো টাকা দিয়ে আমার বাবা আমার বড় 2টা বোনকে লাগাতার বিয়ে দিয়ে দেয়। আমার বড় 2টা আপুর বিয়ে হয়ে যাওয়ার পরে পরিবারের মধ্যে তখন আমি থাকি। আমার আসলে তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, স্কুলে খুব কম পড়াশোনাই করেছিলাম এবং এরপর থেকে বাবার সাথে আমি খালে বিলে মাছ ধরার কাজই করতাম। একটা পর্যায়ে চিন্তা করলাম যে কিছু একটা আমি করব। আমি তখন প্রায় অনেক বড়, আমার বয়স তখন 19 থেকে 20-এর কাছাকাছি। এত বড় টাগরে একটা জোয়ান খালে বালে গিয়ে মাছ ধরে মানুষ আমাকে মাচ্চা বলে ডাকে, এই জিনিসটা শুনতে আমার কাছে ভালো লাগতেছিল না। যার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে আমি অন্য কোনো একটা কিছু করার চেষ্টা করব। কিন্তু অন্য কি করব তেমন কিছু আমার হাতের কাছে আমি পাচ্ছিলাম না। একটা পর্যায়ে আমি ভাবলাম যে না, এভাবে তো আর চলা যায় না, আমি ভিন্ন কিছু একটা করব, দেন আমি কোনো ব্যবসা বাণিজ্য করব। ভেবেচিন্তে দেখলাম ব্যবসা বাণিজ্য করতে মোটামুটি অনেক টাকা লাগবে। আমার বাবা মা উভয়ের পক্ষে আমাকে ব্যবসা করার জন্য এত টাকা দেওয়া সম্ভব নয়। আমাদের পরিবারের এত টাকা নাই। ভাবলাম ব্যবসা যদি করতে না পারি তাহলে কি করব। হঠাৎ মাথায় আসলো, আমি যেহেতু বাবার সাথে খালে বিলে মাছ ধরি এবং আমার বাবা যেহেতু আমাকে অনেক ছোটোবেলা থেকে মাছ ধরার কাজে রেখেছে, তার জন্য আমার একটা অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি খালে বিলে মাছ ধরবো এবং সেই মাছ আমি চড়া দামে বিক্রি করব। এটাই তখন আমার টার্গেট হয়ে পড়লো যে আমি মাছ ধরবো কিংবা মাছ দিয়েই আমি কোনো ব্যবসা বাণিজ্য করবো। একটা পর্যায়ে আমাদের গ্রাম থেকে মোটামুটি একটু দূরের কোনো একটা গ্রামে আমি একটা অনেক বড় দিঘি হচ্ছে আমি আপনার লিজে নিই, লিজ বলতে বন্ধকে নিই। আমার মায়ের বিছনা বেচা কিছু টাকা এবং বাবার মাছ বিক্রির কিছু টাকা দিয়ে আমি তখন ওই আপনার যে খালটা ছিল, খাল বলতে যে জায়গাটা ছিল ওই দিঘিটা আমি তখন আপনার বন্ধকে নেই। 6 বছরের বন্ধকের দিঘিটা নেই এবং দিঘিটা নেওয়ার পরে আমি তখন দিঘিতে মাছ ফেলি। আলহামদুলিল্লাহ খুব ভালো মাছই দিঘির মধ্যে হয়। এরকম করে দিঘিটা মানুষের বসতি থেকে মোটামুটি একটু দূরেই ছিল। তো এরকম করে 1 বছর আমি মাছের ব্যবসা করি, 1 বছরে মাছ বিক্রি করি। তো বিক্রি করার পর আমার ভালোই টাকা হইলো, ভালো ইনকাম হলো এবং শেষের বছর আমি তখন আরও বেশি মাছের পোনা ফেলি। আলহামদুলিল্লাহ সেখান থেকে হয়তো আরও মাছ আসবে, এরকম পরিকল্পনায় আমি তখন পাহারাও খুব বেশি একটা দিচ্ছিলাম না, মোটামুটি পাহারাও দিচ্ছিলাম, খাবারও দিচ্ছিলাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে সেই আশেপাশের গ্রামের কিছু দুষ্ট ছেলেরা রাতের বেলায় এসে আমার ওই দিঘিতে মাছ ধরে ফেলতো। রাতের বেলা এসে তারা মাছ ধরতো এবং মাছ ধরতে দেখা আমি এক রাতে করলাম কি, পাহারায় বসাইলাম। আমি নিজে পাহারায় বসলাম যে কী ব্যাপার, আমার দিঘির মধ্যে কারা মাছ ধরে। দিনের বেলায় আসলে দেখি দিঘির পানি ঘোলা হয়ে আছে এবং রাতের বেলায় মাছ ধরেছে বোঝা যাচ্ছে। এক পর্যায়ে আমি তখন নিজেই পাহারাদার হিসাবে বসার পরে সেদিন আমি দেখতে পাই যাদের বয়স প্রায় 10 থেকে 12 বছর বা খুব বেশি হলে 15 বছর এরকম বয়সী ছেলেরা আমার দিঘিতে মাছ ধরে। এটা দেখার পরে আমি তখন কয়েকটা ছেলেকে মারি, ওই রাতের বেলায় মারি এবং সুন্দর রাতে তারা এই কাজটা করে, তাদেরকে মারার ঠিক পরের দিনে তারা আমার ওই দিঘির পানির ভিতরে তারা তখন বিষ ঢেলে দেয় এবং বিষ ঢেলে দেওয়ার পরে আমার ছোট ছোট যে মাছগুলো ছিল দিঘিতে সম্পূর্ণ মাছগুলো মরে যায়। প্রায় লাখ টাকার উপরে মাছ আমার মারা যায়। মাছগুলো মারা যাওয়ার পরে আমার যতটুকু পুঁজি ছিল পোনা ফেলার বা মাছ বিক্রি করে আমার যে টাকা হয়েছিল প্রায় সব টাকা দিয়ে আমি নতুন করে আবারও অনেক বেশি রেনু কিনে পানিতে ফেলেছিলাম।
কিন্তু যখন আমার সবগুলো মাছ মরে গেল, সবগুলো ছোট ছোট মাছ পুঁটি মাছের মতো ভেসে উঠলো, তখন আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, কারণ এটাই ছিল আমার শেষ সম্বল। বাবার মাছ বিক্রি করা খুব কষ্টের টাকা, আর মায়ের বিছনা বা হাতে কলমে হাতের কাজ করা সামান্য কিছু বিক্রি করা টাকা দিয়ে আমি এই দিঘিটা নিয়েছিলাম। একেবারে কান্নায় ভেঙে পড়লাম, বাড়িতে চলে আসলাম। যা শালার, আমি আর কোনো দিঘি কন্ট্রাক্ট নেব না, আমি আর মাছে ফেলবো না। আমি সেখানকার লোকজনের কাছে বিচারও চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে তেমনভাবে সাহায্য করেনি। সবাই একটা কথাই বলেছে, এলাকার পোলাপাইনে মাছ ধরেছে, কিন্তু আপনি এলাকার পোলাপাইনের গায়ে হাত কেন তুললে, তাদেরকে মারলেন কেন, এবং তাদেরকে মারার কারণে আজকে আপনার এই অবস্থা হয়েছে। কেউ আমাকে এক বিন্দু পরিমাণের মূল্যায়ন করলো না। এক পর্যায়ে শূন্য হাতে, খালি হাতে, বিচারবিহীন আমি ওই দিঘিটা ছেড়ে চলে আসি। এরপর থেকে আমি আর দিঘিতে কোনো মাছ ফেলি না। কিন্তু 5 বছরে যে আমি দিঘিটা লিজে নিয়েছিলাম, বন্ধকে নিয়েছিলাম, সে 5 বছরে বন্ধকের টাকাও কিন্তু ওই লোকের কাছে পড়ে আছে। আমি দিঘিতে মাছ ফেলি আর না ফেলি, সে কিন্তু আমাকে টাকা আর ফিরিয়ে দিবে না। আমি তার কাছ থেকে টাকা আর ফিরিয়ে পাচ্ছিলাম না। তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়লাম, কান্নাকাটি করতেছি, কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। সময়গুলো তখন দুঃখ, কষ্ট আর ভীষণ যন্ত্রণায় কাটতেছে। ভেবে কুল পাচ্ছিলাম না যে আমার ঠিক এই মুহূর্তে কি করা উচিত। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমি বেশিরভাগই বাড়িতে বসে থাকতাম। এক পর্যায়ে আমার বাবার হাঁপানি রোগ দেখা দেয়। বাবার যখন হাঁপানি রোগ হয়, আমার বাবা তখন আর খালি বিলে মাছ ধরতে যেতে পারে না। আমার বাবার তখন ভীষণ দুঃখের দিন কাটতে থাকে। পরিবারের খাবার আমি জোগাড় করতে পারি না। আমিও তখন খুব বিপাকে পড়ে যাই। হঠাৎ করে মনে হলো, আমি যদি বাবার সাথে মাছ ধরি বা মাছ ধরে মাছ বিক্রি করে, তাহলে মানুষ আমাকে মাচ্চা বলে ডাকবে, অথবা মানুষ আমাকে জেলে বলে ডাকে। আমার এই জিনিসগুলো শুনতে ভালো লাগে না, কারণ আমাদের এলাকাতে ওই সময় হিন্দু লোকেরাই বেশি মাছ ধরতো, তারাই বিক্রি করতো মাছটা, তারাই করতো, তারা ধরতো, তারা বিক্রি করতো। মুসলমান খুব বেশি একটা মাছ ধরতো না। তো এই জন্য অনেকে আমাকে হিন্দু বলেও ডাকতো। এই জন্য আমার কাছে খুব খারাপ লাগতো। একবার যে আমি চিন্তা করলাম যে না, আমি আর মাছও ধরবো না, মাছ বিক্রি করবো না, আমি বিদেশে চলে যাব। হঠাৎ মাথায় আইডিয়া আসলো বিদেশ যাব। তো সেই সময় বিদেশ যাব এই কথাটা বলা মানেই হচ্ছে একটা রাজকীয় ব্যাপার, কারণ আমাদের এলাকাতে তেমন কোনো বিদেশি লোক ছিল না, সবাই দেশে থাকতো। ওরকমভাবে বিদেশ যেত না মানুষ। আর বিদেশে যাতায়াতটা এত সহজ ছিল না, এখনকার মতো অ্যাভেলেবেল ছিল না। কিন্তু আমাকে বিদেশ যেতেই হবে, আমি বিদেশ যাব, এরকম একটা পরিকল্পনা মাথায় তখন কাজ করলো। আমি আমার বাবাকে বললাম, মাকে বললাম যে আমি বিদেশ যাব, তোমরা আমার টাকা দাও। এবং বাবা মা উভয় আমার উপরে খুব খেপে গেল, খুব খারাপ ব্যবহার করতে শুরু করলো। আমার বাবা একটা কথাই বলতেছে, এত টাকা নিয়ে গেলি, দিঘিতে মাছের পোনা ফেললি, অথচ সেই দিঘি 5 বছরের কন্ট্রাক্ট রেখে 2 বছর মাছ চাষ করে দিঘি ফেলে দিয়ে চলে আসলে, এখন বিদেশ যেয়ে তুই অনেক টাকার মালিক হবি, এগুলো কখনোই হতে পারে না। আমি যতই বাবাকে বুঝালাম যে বাবা, তোমার কাছে অনুরোধ করলাম যে তুমি আমার কথাটা শোনো, আমি বিদেশ যাব, আমাকে কিছু টাকা দাও। আমার বাবা আমাকে আর একটা টাকাও দিল না। মাও একইভাবে আমাকে শূন্য হাতে বিতাড়িত করলো, তারাও আমাকে কোনো টাকা পয়সা দিল না। এভাবে আমার তখন দিন রাতগুলো খুব কষ্টেই কাটতেছে। আমি সবার কাছে বলি যে আমার বিদেশ যেতে ইচ্ছে করে, বিদেশে গেলে আমি ভালো কিছু করতে পারবো, বিদেশে গেলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, তোমরা আমাকে কেউ সাহায্য সহযোগিতা করো। এলাকার কোনো মানুষ তখন আমাকে সাহায্য সহযোগিতা করছে না, এবং সবাই বলে বাবার সাথে খালে বিলে গিয়ে মাছ ধরার জন্য। বাবা এখন অসুস্থ, বাবার দায়িত্ব আমি পালন করার জন্য। তা আমার কাছে এই বিষয়গুলো ভালো লাগতেছিল না, এটা আমি করবো না। এমন করে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমি আমাদের পাড়ার এক চায়ের দোকানে বসে আছি, এবং বসে থাকা অবস্থায় আমাদের পাশের গ্রামের এক লোক আছে, তিনি হঠাৎ করে বলতেছে যে তিনার নাকি একটা শালি আছে। বলে, আমার একটা শালি আছে, আমাদের গ্রাম থেকে মোটামুটি বেশ দূরে উনি বিয়ে করেছে। তো বলতেছে আমার শালিটাকে বিয়ে দিব, ছেলে খুঁজে পাচ্ছি না। আমার শালিটার আগে একটা বিয়ে হয়েছে, এবং আমার ওই বিয়ে স্বামীটা মারা গেছে। স্বামীটা মারা যাওয়ার পরে সেই স্বামীর বাড়ি থেকে আমার শালি অনেক টাকা পয়সা পাইছে, এবং আমার শ্বশুরেরও অনেক জায়গায় সম্পত্তি আছে। আমার শালি বিবাহিত, কিন্তু স্বামী মারা গেছে। এখন যদি ভালো একটা ছেলে পাই, তাহলে আমার শালিকে বিয়ে দিব। এই ভদ্রলোক যখন এই কথা বললো, ওনারা আমি চিনি। তারপর ওনারা আমি ডাক দিলাম। আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার হাকিম কাকা, আপনি নাকি এরকম। পরে বলে, হ্যাঁ, আমার শালির জন্য। আমি তখন ওনারা পাশে ডাক দিয়ে বললাম যে দেখেন, কিছু মনে করবেন না, একটা কথা বললে, আমি তো এই গ্রামের ছেলে, আমার বাবার নাম অমুক, আপনি তো চিনেন। বলে, হ্যাঁ, তোকে তো চিনি। আমি তখন বললাম, আপনার শালিরিকে আমার কাছে বিয়ে দিবেন? এটা বলার পর উনি একটু বিব্রত হয়ে আমার দিকে তাকাইলো। উনি বলে, তুই কি জানিস যে আমার শালের বিয়ে হয়েছে? আমি বললাম, বিয়ে হয়েছে কি হয় নাই সেটা জানি না, আর আপনি যে বললেন বিয়ে হয়েছে, মানলাম বিয়ে হয়েছে। তা বিয়ে হইলে আমার কোনো আপত্তি নেই, আমি বিয়ের মাইকে বিয়ে করব। তবে বিনিময়ে আমার একটা শর্ত আছে, আমার একটা ছোট্ট শর্ত পালন করতে হবে। তিনি আমাকে বলে, শর্ত কি? আমি বললাম যে শর্ত হচ্ছে আমি বিদেশ যাব, আমাকে বিদেশে যাওয়ার টাকা দিতে হবে।
আপনি যেহেতু বলেন আপনার শালীর কাছে অনেক টাকা আছে, সে তার শ্বশুরবাড়ি থেকে অনেক টাকা পয়সা পাইছে, তো তাইলে সেই টাকা যদি আমাকে দিয়ে আমি বিদেশে যাব, এবং যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান, আমার বাবা মায়ের সাথে আপনার শালী অনেক ভালোই থাকবে। তিনি আমাকে বলতেছে, ভালো কথা, বেশ ভালো কথা, তোকে তো আমার পছন্দই হয়, এবং তুই আমাদের এলাকাতে মোটামুটি ভালো একটা ছেলে, তো ঠিক আছে তুই তোর বাবারে আমার বাড়িতে পাঠাইস, আমি তোর বাবার সাথে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নিব। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে আমি বাবার কাছে গেলাম, এবং পরের দিন বাবাকে যখন বিষয়টা বললাম, বাবা বলতেছে প্রথমত তিনি হয় সম্পর্কে আমার কাকা, তো কাকার মানে শালী মানি তো আমার হবে খালা। তা আমি তখন আমার আব্বা তখন বলতেছে এটা কীভাবে সম্ভব। আমি তখন বললাম আরে তিনি তো আমার আপন কোনো কাকা না, আমার পাশের গ্রামের মানুষ, তা ওনার শালী আমার কি হবে না হবে এটা কি আমাদের দেখার বিষয় নাকি? এটা আমার রক্তের কোনো সম্পর্ক না, আমি তো বিয়ে করতে পারি। আমার আব্বা তখন যাবে না, আব্বা বলতেছে বিয়েটা মেয়ে ভালো হবে না, আমাকে বিয়ে করাবে না। আমি তখন বললাম আব্বা ভালো হবে, মেয়েটাকে বিয়ে করব, আপনার কাছে অনুরোধ করতেছি প্লিজ আব্বা আপনি আমার কথা শোনেন। এমনভাবে আব্বাকে বুঝাইলাম। বোঝানোর এক পর্যায়ে মাও তখন বললো যেহেতু ছেলে এরকম পাগলামি করতেছে, আর তারা যেহেতু টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে, আমাদের তো আর সামর্থ্য নাই, আমরা যে টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠাবো এই সামর্থ্য তো আর আমাদের নাই, তো মেয়ের পরিবার থেকে যদি ওকে বিদেশে যাওয়ার টাকা দেওয়া হয় তাহলে আপনি মেয়েকে বিয়ে করান। এই কথা আমার আব্বাকে আমার মা তখন বলল, এবং মায়ের কথা শোনার পরে এর পরের দিন আমার বাবা তখন ওই হাকিম কাকাকে নিয়ে ওনার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল মেয়ে দেখার জন্য। এবং মেয়ে দেখে আসলো, দেখে এসে আমার বাবা কেমন জানি মন মারতেছে, আমাকে বলতেছে তুই কি মেয়েকে দেখছিস? আমি বললাম দেখি নাই। আমার আব্বা বলে আগে তুই দেখে আয়, দেখ যে তোর পছন্দ হয় কিনা, এরপর আমি কথা বলবো। আমি বললাম তুমি দেখছো না? আমার আব্বা বলে আমি দেখছি, এই জন্যই তো আমি তোকে পাঠাইলাম, তুই যা। পরে আমার আব্বার কথা মতো আমি তখন পরের দিন আবারও গেলাম পুনরায় মেয়ে দেখার জন্য, এবং মেয়ে দেখলাম, কিন্তু দেখে আমার কাছে যেটা মনে হলো যে মেয়েটার স্বাস্থ্য একটু বেশি, অনেকটাই মোটা, তবে বয়স্ক, একদম যে খারাপ তাও কিন্তু না। পরে মেয়ে দেখলাম, দেখার পরে বাড়িতে আসলাম, আসার পরে বাবা আমার জিজ্ঞেস করলো কী হলো, মেয়ে দেখছিস? আমি বললাম হ্যাঁ দেখলাম। বাবা আমাকে বলে তোর পছন্দ হয়েছে? আমি বললাম হবে না কেন, আমার পছন্দ হয়েছে। বাবা আমাকে তখন বললো যে দেখ বিয়েটা মানুষের জীবনে একবারই হয়, মানুষ কিন্তু বারবার বিয়ে করে না। এখন তুই বিয়ে করবি, মেয়ে পছন্দ হবে না, 2 দিন পর কিন্তু তুই ছাড়তে পারবি না, কারণ মেয়ের যে পরিবার বা মেয়ের বাবা মা যেরকম মানে ডাঁটওয়ালা লোক, ওদের সাথে কিন্তু আমরা পারবো না। সুতরাং বিয়েটা করার সময় একটু ভেবেচিন্তে তুই বিয়েটা কর, এবং প্রয়োজনে তুই আর একটু সময় নে। আমি বললাম যে আমার সময়ের কোনো প্রয়োজন নেই, আমি এই মেয়েকে বিয়ে করব। মেয়েও আমার দেখে খুব পছন্দ হয়েছে। এবার আমার আব্বা বলতেছে ঠিক আছে তাহলে আর কি আর করা, তো ঠিক আছে ওকে। এই কথা বলে আমার আব্বা তখন রাজি হলো যে আমাকে এই পরিবারে বিয়ে করাবে। তো বিয়ের কথাবার্তা মানে দিন তারিখও মোটামুটি প্রায় ঠিক হয়ে গেছে। আপনার বিয়ের কথাবার্তা মোটামুটি ঠিক বিয়ের প্রায় 3 দিন আগে হঠাৎ করে ওই মেয়ের বাড়ি থেকে কে একজন এসে জানি আমার আব্বাকে কি জানি কি বলছে, মানে মেয়ের পরিবার সম্বন্ধে কি জানি কি বলছে আমি জানি না। এইসব গ্রামের বাড়ি তো, গ্রামের বাড়িতে ধরেন একটা বিয়ে হইলে অনেক খোঁজ করে, মানে আয়সা বলে যে এরকম পাশের গ্রামের বা পাশের বাড়ির মানুষ তাদের যে শত্রু আছে তারাই সে অনেক কথাবার্তা বলে। তো এখান থেকে কোনো এক লোক এসে সম্ভবত আমার আব্বাকে বলছে যে মেয়ে ভালো না বা মেয়ে সম্বন্ধে কিছু বলছে। আমার আব্বা হঠাৎ করে বলতেছে আমি বিয়ে করাবো না। তা আমার আম্মা বলতেছে আপনি বিয়ের দিন তারিখ ঠিক করে আসলেন, মাত্র 3 দিন বাকি আছে, এখন আপনি বিয়ে করাবেন না, এটা কি ধরনের কথা? আমার আব্বা বলে যে না, প্রয়োজনে আমি টাকা পয়সা দিব বা যেভাবে হোক আমি এই বিয়ে ভেঙে দিব, এই বিয়ে আমি করাবো না। আমার ছেলেকে আমি ওই পরিবারে বিয়ে করাবো না, মেয়ে ভালো না, আমি খবর পাইছি মেয়ে খারাপ। মানে কোনোভাবেই আমার আব্বাকে বোঝানো গেল না যে এই বিয়ে আমার আব্বা আমাকে করাবে না। এবং আব্বা যেহেতু রাজি হলো না, মুহূর্তের মধ্যে আমার মা তখন বলে যে না, যেহেতু তোর আব্বা রাজি না, আমি এই বিয়ে করাবো না। হাকিম কাকার সাথে তখন কথা হলো, তিনি বলে দেখ ওরা খুব খারাপ মানুষ, ওরা মামলা মোকদ্দমা করবে, ঝামেলা করবে, যেহেতু বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, এখন এই বিয়ে ফিরানোর কোনো কারণ নাই। আমার আব্বা বলতেছে মেয়ের বাপে মামলা করুক, যাই করুক, আমি সমস্ত কিছু মোকাবেলা করব, কিন্তু আমার ছেলেকে আমি ওই পরিবারে বিয়ে করাবো না। ওই মেয়ে ভালো না, ওই মেয়ের রিপোর্ট আমার কাছে আসছে, আমি ওই মেয়েকে আমার ঘরে আমি বউ বানায় আনবো না। হাকিম কাকার সাথে কথা বললাম, হাকিম কাকা তখন আমাকে বুঝাইলো যে দেখ বেটা, একটা বিয়ে যদি হয় তাহলে 10 জনে 10 কথা বলে, এই 10 কথা শুনে কখনো বিয়ে শাদী হয় না। এই মেয়ে খারাপ, কে কে বলছে না বলছে এগুলো শুই না, তোরা যদি বিয়েটা না করিস, তাহলে তুই ঠকবি। কারণ বর্তমান সময়ে সম্পূর্ণ বিদেশে টাকা দিয়া কোনো মেয়ে এভাবে বিয়ে বসবে না। তা মেয়েটা তোরে দেখেছে, মেয়েটাও তোকে ভালো লাগছে, মেয়েটা বললো যে তুইও নাকি নম্র ভদ্র, দেখতে শুনতে ভালো, মেয়েটা রাজি হয়েছে। এখন এই বোকামিটা করিস না, বোকামিটা না করে তুই তোর বাবা মায়ের কথা বাদ দিয়ে তুই নিজেই বিয়েটা করে ফেল। আমি তখন বললাম কাকা আমি যদি একা যে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? বলে দিবে না কেন, আমি মেয়ের দুলাভাই, আমি সব ঠিক করব। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আপনাকে নিয়েই মেয়ের বাড়িতে যাব, আপনি রেডি থাকেন, আমার আব্বা যাক বা না যাক।
বাবা মায়ের সম্পূর্ণ অমতে আমি তখন একাই ওই হাকিম কাকাকে নিয়ে ওনার শালিকে বিয়ে করার জন্য ওনাদের গ্রামে রওনা দিলাম। এবং মেয়ের বাবা মাও আমার কাছে ওই মেয়েকে বিয়ে দিল। বিয়েতে কাবিন দিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকায় কাবিন দিল, যদিও তাদের টার্গেট ছিল আরও বেশি, কিন্তু আমি 5 লক্ষ টাকায় কাবিন করছি। মেয়ে যেহেতু আমাকে বিদেশ যাওয়ার সম্পূর্ণ টাকা দেবে, এই জন্যই কাবিনটা 5 লাখ করা হয়েছে। 5 লাখ টাকা কাবিন করার পরে আমি তখন মেয়েকে নিয়ে বউ বানায় বাড়িতে নিয়ে আসছি। ওই দিনে বাড়িতে নিয়ে আসছে, আমার আব্বা আম্মা আমাকে ঘরে উঠতে দিবে না। এবং হাকিম কাকা তখন খুব গরম হয়ে গেল এবং তিনি গ্রামের 5-6 জনকে ডাকলো। গ্রামের মানুষরাও বলতেছে, আপনারা গেলেন না, হাকিম একা গিয়ে আপনার ছেলেকে বিয়ে করে আনছে, এখন আপনারা মেয়ে ঘরে তোলেন না, এটা কী ধরনের কথা? আপনাদের নামে তো মামলা হয়ে যাওয়া দরকার। আপনাদের তো মামলা করা, মেয়ের পরিবার তো মামলা করে দিত, আপনার ছেলে তো আপনাদেরকে বাঁচাইছে। এই কথা বলে গ্রামের মানুষ তখন আমার আব্বাকে চাপ দিল। আব্বা তখন নিরুপায় হয়ে ওই মেয়েকে আমাদের ঘরে জায়গা দিল এবং সে রাতে আমার বাসর ঘরও খুব সুন্দর করে কাটলো। বাসর ঘর কাটলো এবং ও মোটামুটি, ওর নাম ছিল সাবিনা, সাবিনাও মোটামুটি দেখতে শুনতে মানে সবার সাথে আচার আচরণে খুব যে খারাপ ছিল তাও কিন্তু না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে সাবিনা তখন আমাকে বলে, তুমি কোন দেশে যাবা, মানে কোন দেশের জন্য লাইন দিছো? আমি তখন বললাম যে আমি সৌদি আরবে যাবো, কারণ ওই সময় সৌদি আরবে একটু কম টাকায় যাওয়া যায় এবং সৌদির জায়গাটা ভালো, টাকা ইনকাম কম হলেও এখানে আল্লাহর রহমত আছে, বরকত ভালো হয়। তাই আমি বললাম যে আমি সৌদি আরবে যাবো। ও তখন বললো, ঠিক আছে সৌদি যাবা তো, তুমি পাসপোর্ট করছো? আমি বললাম যে না, পাসপোর্ট করে না। বলে পাসপোর্টটা করে ফেলো, পাসপোর্টটা করে জমা দাও, এরপরে আমি আব্বার কাছ থেকে টাকা এনে দিব। এই কথা যখন মেয়েটা বললো, বলার পরে আমি তখন পাসপোর্ট করলাম এবং পাসপোর্টটা আমি নিজের টাকাই করলাম। যেহেতু বিদেশে যাব, পাসপোর্টের টাকাও যদি ওদের কাছ থেকে নিই তাহলে এটা ভালো দেখে না, এই জন্য পাসপোর্টটা আমি সম্পূর্ণ আমার নিজের টাকায় করলাম। পাসপোর্টটা করার পরে আমি তখন আমাদের এলাকার এক লোকের কাছে পাসপোর্ট জমা দিলাম। তো পাসপোর্ট জমা দিতে টাকার দরকার। তো আমি তখন সাবিনাকে বলছিলাম যে, সাবিনা এখন তো পাসপোর্ট জমা দিব, পাসপোর্টের সাথে আমাকে 20-50 হাজার টাকা দিতে হবে, তুমি আমাকে 20-50 হাজার টাকা দাও। ও আমাকে বললো যে, দেখো আমি যদি এখন মাত্র পাসপোর্ট তুমি জমা দিবা, অ্যান্ড এখনও যদি আমি আমার আব্বার কাছে টাকা চাই তাহলে কি আমার আব্বা টাকা দিবে? আমার আব্বা তো টাকা দিবে না। আমি তখন বললাম, তাহলে তুমি কি বলতেছো? ও বলে, তোমার কাছ থেকে টাকাটা দিয়ে কোনো মতে জমা দাও এবং যখন ভিসা হয়ে যাবে, ভিসা হওয়ার পরে আমরা তখন মানে টাকা নিয়ে দিব। আমি তখন আব্বার কাছ থেকে টাকা নিয়ে যাব। এই কথা বলার পরে দেন আমি তখন আমার জমানো বলতে আমার আব্বার কাছ থেকে আম্মার কাছ থেকে ঋণ ফিন করে কিনে কোনো রকম কষ্ট মষ্ট করে আমি তখন কিছু টাকা দিয়ে পাসপোর্টটা তখন ওইখানে জমা দিলাম। এবং পাসপোর্টটা জমা দেওয়ার কিছুদিন পরে আমার তখন ভিসা লেগে গেছে। কিছুদিন বলতে হয়তো মাস 4 হবে এরকম আর কি। তো এবং ওই মাস 4 আমি খুব ভালোভাবেই সাবিনার সাথে স্বামী স্ত্রীর খুব ভালো সম্পর্কই চলতেছে, সব কিছু মিলে খুব ভালো আছে। একটা বার আমার তখন ভিসা লাগছে। ভিসা লাগার পরে যিনি দালাল ছিল তিনি তখন বলতেছে টাকা দিতে হবে, মানে ফুল টাকা পেড করতে হবে, 4.5 লাখ টাকার কথা, 4.5 লাখ টাকা দিতে হবে। দেন আমি তখন আমার মারে বললাম যে, মা, বাবারে বললাম 4.5 লাখ টাকা। আমার আব্বা মা বলতেছে, তুই না বললি যে মেয়ের পরিবারে টাকা দিবে, তাহলে মেয়ের পরিবার থেকে টাকা আন। এবার আমি সাবিনাকে বললাম যে, সাবিনা তুমি তোমার আব্বার কাছ থেকে টাকা আনো, টাকা এনে আমাকে দাও, আমার তো এখন ভিসা লাগছে, আমার এখন ওখানে টাকা দিতে হবে। সাবিনা বললো, ঠিক আছে তাহলে তুমি আমাকে আমাদের বাড়িতে পাঠাও, আমি ওখান থেকে টাকা নিয়ে আসবো। পরে আমি ওরা আমাদের বাড়িতে পাঠাইছি, কিন্তু আমাদের বাড়িতে মানে ওদের বাড়িতে পাঠাইছি। ওদের বাড়িতে পাঠানোর পরে 2 দিন হয়ে গেল, ওর কোনো খবর নাই। মানে ও 2 দিন হয়ে গেল, আসতেছে না। মানে কী ব্যাপার, ও আসে না কেন? এবার আমি নিজে ওদের বাড়িতে গেলাম এবং ওদের বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওর বাবা মা দুজনেই মুখ খুব কালো করে আছে, আমার সাথে কথা বলতে চায় না এবং কেমন যেন একটু গোমরা মুখ হয়ে আছে। ওদের ওই গোমরা মুখ দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এরকম গোমরা মুখ করে আছে কেন? সাবিনাকে তখন আলে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে, তোমার আব্বা মনে হয় আমার উপর রাগ করে আছে, এরকম গোমরা মুখ করে আছে কেন, কী হয়েছে? সাবিনা আমাকে বলে, কি আর হবে, আমার বাবা এখন মানে পোল্ট্রি নিচ্ছে। আমি তখন বললাম, পোল্ট্রি নিচ্ছে মানে কী হয়েছে? বলে, আমার বাবা তোমাকে বিদেশে যাওয়ার টাকা দিবে না। আমি তখন বললাম, ও মা, এটা তুমি কি বলো? তোমার বাবা ওই সময় কথাবার্তা বললো, সব কিছু ঠিকঠাক করলো, এখন তিনি আমাকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিবে না? এটা তো হতে পারে না, ওনার সাথে তো আমার এই ধরনের কথা হয় নাই। সাবিনা তখন বলতেছে, আমি কিচ্ছু জানি না, তুমি আব্বার সাথে কথা বলো। আমি তখন বললাম, এটা কোনো কথা হইলো? তো আমি তারপর আমার শ্বশুরের সাথে কথা বলে ওনাকে বলে, আব্বা আপনি তো জানেন আমার ভিসা লাগছে, তো এখন তো টাকা জমা দিতে হবে, আমারে টাকাটা কি দিবেন? তো উনি আমারে বলে, তুমি কি আমার কাছে টাকা পাবা? তুমি কি আমাকে টাকা ধার দিয়েছিলা? আমি তখন বললাম যে, না, আপনাকে আমি টাকা ধার দিই না, টাকা আপনার কাছে পাবো না, কিন্তু সাবিনাকে বিয়ে করার সময় তো আপনার সাথে আমার কথা ছিল যে আপনি আমাকে টাকা দিবেন আমি বিদেশ যাওয়ার জন্য। ইনি বলে, না, তোমার সাথে আমার এই ধরনের কথা হয়নি, তোমার বাবার সাথে হয়েছে এবং তোমার বাবা যেহেতু আমার মেয়েকে এভাবে বউ বানায় ঘরে নেয় নাই, তো এখন আর আমি টাকা দিব না। মানে উনি জাস্ট একটা ওসিলা পাইলো, আমার আব্বা আম্মা কেন আমার বিয়েতে ছিল না।
উনি আমাকে বলে যে আমার মেয়ে ওই ঘরের ভাত খেতে পারবে কি পারবে না, তুমি বিদেশ চলে যাওয়ার পরে তোমার বাবা মা আমার মেয়েকে রাখবে কি রাখবে না তারই তো কোনো গ্যারান্টি নেই, আমি এত টাকা দিব কেন, আমি টাকা দিতে পারবো না। তিনি ডিরেক্টলি আমাকে মানা করে দিল। এবার মানা করে দেওয়ার পর আমি তখন সাবিনাকে বললাম যে সাবিনা, তোমার আব্বা তো আমাকে টাকা দিচ্ছে না। ও আমাকে বলে আমার আব্বা কি, আমার আব্বার কোনো দোষ নাই, দোষ তো হচ্ছে তোমার আব্বা আম্মার। তোমার আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মার কথা হয়েছে, তুমি বিদেশ যাওয়ার সময় তারা টাকা দিবে, সমস্ত কিছু কথাবার্তা ঠিকঠাক মতো হলো, কিন্তু বিয়ের দিন কেন তোমার আব্বা আম্মা আসলো না, কেন তুমি চুরি করে আমাকে বিয়ে করে নিলা? এখন তো আমার বাপ মায়ের মনে প্রশ্ন যে তুমি বিদেশ চলে যাওয়ার পরে আমি তোমার বাবা মায়ের সাথে ভাত খেতে পারবো কিনা, থাকতে পারবো কিনা, এ বিষয় নিয়ে তো আমার বাবা মা খুব টেনশনে আছে, যার জন্য তারা কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করতেছে না এবং তারা কোনোভাবেই হচ্ছে মানে এখন তোমাকে এত টাকা দিবে না। তো রাতটা কোনো মতো শ্বশুরবাড়িতে কাটাইলাম। পরের দিন আমি তখন আমার বউ নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আব্বা আমার সাথে ঝগড়া লেগে গেলাম, মানে তুমুল রকম ঝগড়া লেগে গেলাম যে হ্যাঁ তোমরা ওই সময় আমার বিয়েতে গেলা না কেন, তোমাদেরকে এত করে বললাম তোমরা চলো, তোমরা গেলা না, তোমরা আমার বিয়ে করে আনলা না। আমার মা তখন বলে আমরা না হয় তোর বিয়ে করে আনি নাই, কিন্তু তুই তো বিয়ে করে আসছিস এবং মেয়ের সাথে তো তোর কথা হয়েছে এবং মেয়ে তো বলছে তোরা টাকা দিবে, তাহলে তুই মেয়ের কাছ থেকে টাকা নে। পরে আমি সাবিনারে বললাম যে সাবিনা, তোমার আব্বাকে তুমি প্রেশার দাও এবং তোমার আব্বার তো আর টাকা না, টাকা তো তোমার। ও বলে হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি থেকে আমি টাকাটা পাইছিলাম, পাওয়ার পর আমি টাকাটা আব্বার কাছে দিয়ে রাখছি, আব্বার কাছে টাকাটা আছে। এখন আমার আব্বা যদি না দেয় তাহলে আমি কী করতে পারি তুমি বলো? এদিক দিয়ে ধরো আমার ভিসার যারা হচ্ছে আমার ভিসা লাগাইছে এরা টাকার জন্য বারবার ফোন দিতে আছে, কারণ এদের ভিসার মেয়াদ চলে যাচ্ছে, টাকা দিতে হবে, আমার ফ্লাইট করতে হবে, এদের মাথায় তো অনেক টেনশন। এদিক দিয়ে সাবিনারে বলতেছি যে প্লিজ তুমি আমার টাকা দাও, তোমার কাছে অনুরোধ করতেছি আমার টাকা দাও। ও আমাকে বলে আমার বাবা যদি টাকা না দেয় তাহলে আমি দিব কোত্থেকে? এবং ও বারবার আমার আব্বা আম্মাকে ব্লেম দিচ্ছে যে আমার আব্বা আম্মার দোষ, আমার আব্বা আম্মা কেন বিয়েতে গেল না, আমার আব্বা আম্মা যদি আমার বিয়েতে যাইতো তাহলে তো আর আজকে এই সমস্যাটা হতো না, আজকে তো এই সমস্যার সম্মুখীন হওয়া লাগতো না, আমার আব্বা আম্মা গেল না কেন, আমার আব্বা আম্মার দোষের কারণেই আজকে সাবিনার পরিবার টাকা দিচ্ছে না। এটা হচ্ছে সাবিনার কথা। এবার আমি ঘরের মধ্যে ভাঙচুর শুরু করলাম, যতটুকু পাগলামি করা দরকার করা শুরু করলাম এবং প্রচুর পরিমাণের পাগলামি শুরু করছি। আমার আব্বা আম্মা তখন চিন্তা করলো যে একে তো আমি তাদের একমাত্র সন্তান, তারপরে ভিসাটা হয়ে গেছে, এখন যদি আমি না যাই তাহলে যেই টাকা আগে দিয়েছি সেই টাকাও মায়ের। যার জন্য আমার বাপ মা তখন কী করলো, একদম নিরুপায় হয়ে তারা তখন মানুষের কাছ থেকে ঋণ ফিন করে, এবং আমাদের তো আসলে তেমন কোনো ফসলি জমি ছিল না, যতটুকুন জায়গা ছিল ততটুকুন আমাদের মানে ঘরের ভিটাটাও তা আমার আব্বা আম্মা তখন বন্ধক দিল। ঘরের ভিটাটা বন্ধক দিয়ে অল্প কিছু টাকা পাইছি, সেই টাকা দিয়ে ওই টাকাটুকু মিলিয়ে মানুষের কাছ থেকে ঋণ টিন করে এরপরে আমাকে 20 টাকা জোগাড় দিল। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে 1 টাকাও দেওয়া হলো না, শ্বশুরবাড়ি থেকে 1 টাকাও দিল না। এবং এই টাকা জমা দেওয়ার পরে একটা পর্যায়ে আমার তখন মানে ফ্লাইট করা হলো এবং আমি ফ্লাইটে অনেক রাগ অভিমান করে আমি তখন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমি সৌদিতে চলে গেলাম এবং যাওয়ার পরে ভালোই টাকা ইনকাম করতেছি এবং যে কোম্পানিতে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল সেম একই কোম্পানিতে নিয়েছে, আমার তেমন কোনো সমস্যা হয়নি। অন্যরা হয়তো কোম্পানির কথা বলে একটা কোম্পানি দেয় আর একটা অনেক বিপদ বা সম্মুখীন হতে হয়, আমার তেমন কিছুই হয়নি। আমি গিয়ে খুব সুন্দর করে কাজ পাইছি এবং খুব ঠান্ডা মাথায় কাজও করতেছি। এইভাবে সময়গুলো কাটতেছে, বেতন পাইতেছে, বাড়ির জন্য বেতন পাঠাইতেছি। আমি বিদেশ যাওয়ার ঠিক 7 মাসের মাথায় আমার আব্বা মারা যায় এবং এরই মাঝে আমার দাদা দাদিও মারা গেছে এবং আমার আব্বা মারা যায়। আব্বা হঠাৎ করেই মারা যায়, অসুস্থ খুব বেশি একটা ছিল না, কিন্তু আব্বু মারা গেছে। আব্বু মারা যাওয়ার পরে আব্বু দাফন কাফন হলো, আমি খুব কান্নাকাটি করছি বিদেশ থেকে, তাও যতটুকু পারছি ফোনে সাহায্য সহযোগিতা করছি, কথাবার্তা বলছি। একবার যে আমার আব্বার দাফন কাফন হয়েছে, আব্বুর দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমি তখন আম্মুর জন্য টাকা পয়সা পাঠাইতেছি, পারিবারিক অবস্থা সব দেখতেছি। আমার যে বড় 2টা বোন আছে তারা মাঝে মাঝে আসতেছে আমাদের বাড়িতে। 2টা বোনকে আমরা অনেক দূরে বিয়ে দিয়েছিলাম, মানে যশোর থেকে অনেক দূরে, তো যার জন্য আমার বোনেরও আমাদের বাড়িতে খুব বেশি একটা আসার সুযোগ পায় না। তো এইভাবে আমি আম্মার জন্যই টাকা পাঠাইতেছি, আমার বউর জন্য কোনো টাকা পাঠাই না। সাবিনার উপরে মোটামুটি আমার একটা রাগ আছে, তো সেই রাগের জন্য আমি আসলে সাবিনার জন্য খুব বেশি টাকা পয়সা পাঠাই না। যে আমাকে বিদেশ আসার সময় টাকা দিল না, দিবে বলে দিল না, ওইটার উপরে একটু রাগ করে আমি সাবিনাকে টাকাটুকু দিই না, কিন্তু আমার আম্মার জন্য আমি টাকা পাঠাইতেছি। আমার যে ঋণ ছিল, আমাকে যে ঋণ করছে সেই ঋণের টাকা পরিশোধ করলাম এবং আমাকে যে বিদেশ পাঠাইতে যে মানে জায়গা সম্পত্তি দলিল যে বন্ধক দিল, সে বন্ধক দেওয়া থেকে দলিলগুলো ছুটে আনলাম। মোটামুটি যা যা করা দরকার ছিল আমি সব কিছু খুব সম্পূর্ণ ভালোভাবেই করছি। এবং এক পর্যায়ে এভাবে সময়গুলো কাটতে কাটতে সাবিনা তখন মানে আমার আম্মার খুব যত্ন করে, আমার আম্মার অনেক টেক কেয়ার করে। আমি আমাকে জিজ্ঞেস করি, আম্মা আমাকে বলে আমার 2টা মেয়ে আমার জন্য যা করতো সাবিনা আমার জন্য একাই তা করতেছে। আমার যত্নাত্নি করা, আমার খোঁজ খবর নেওয়া,
আমার টেক কেয়ার করা থেকে শুরু করে সারা রাত আমার পা মেসেজ করে দেওয়া, আমাকে অনেক আদর করে, নিজের মায়ের মতো করে আমাকে আদর করে। এই কথাগুলো শোনার পরে, আমার মায়ের এই কথাগুলো শোনার পরে আস্তে আস্তে সাবিনার উপর যে আমার একটা রাগ ছিল, একটা ক্ষোভ ছিল, এবং সেই রাগ ক্ষোভটা আস্তে আস্তে লাগাব হয়ে গেল আর কি। ওর উপর আমার অতটা রাগ ক্ষোভ নাই, যেহেতু আমার মাকে মোটামুটি মাকে মায়া করছে, দয়া করছে, বা মায়ের জন্য ও এটা করছে, তো ঠিক আছে, আমি আর কোনো রাগ অভিমান কোনো কিছু বুকে পুষে রাখলাম না। আমি সব কিছু বলে সাবিনার সাথে প্রায় 1 বছরের মাথায় ঠিক হয়ে গেলাম। তো 1 বছরের মাথায় ঠিক হলেও আমি কিন্তু সাবিনার জন্য টাকা টুকা পাঠাই না, খুব বেশি একটা পাঠাই না, আমার আম্মার জন্যই পাঠাই। এভাবে প্রায় 2 বছর কেটে গেল, এবং 2 বছর কেটে যাওয়ার পরে আমি তখন চিন্তা ভাবনা করলাম যে ছুটিতে যাব, দেশে ছুটিতে যাব। তো সাবিনা আমাকে বললো যে কিছু এখন আসার দরকার নেই, কয়েকদিন পরে বিল্ডিংয়ের কাজ ধরো, ঘরের কাজ ধরো, তখন আইসো, এখন আর আসার প্রয়োজন নেই, এখন তুমি থাকো। সাবিনার কথা শুনে আমি তখন আর ছুটিতে গেলাম না। ছুটিতে না গিয়ে আমি তখন থেকে গেলাম সৌদি আরবে। এবং 2 বছর সামথিং কয়েক মাসের মাথায় হঠাৎ করে আমার আম্মা একদিন মাথা ঢুলে পড়ে গেছে, মানে ঘরের দরজায় মাথা ঢুলে যখন পড়ে গেল, আমার খুব অসুস্থ হয়ে গেল। আমাকে সবাই ধরাধরি করে হসপিটালে নিল, এবং হসপিটালে নেওয়ার পর আম্মু দীর্ঘদিন প্রায় 1 সপ্তাহের মতো হসপিটালে ছিল। 1 সপ্তাহ হসপিটালে থাকার পরে আমার আম্মা বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আমার আম্মার কন্ডিশন খুব বেশি একটা ভালো না, মানে সারাক্ষণে কাঁপাকাঁপি করে, এরপরে মানে আজে বাজে স্বপ্ন দেখে, খুব খারাপ একটা অবস্থার মধ্যে হয়ে গেল। এবং আমি তখন সাবিনাকে বললাম যে আমার আম্মাকে একটা ভালো কবিরাজ দেখাও। ও আমাকে বলে এখনকার মানুষ কবিরাজ ভালো হয় না, ডাক্তার দেখাবো। এই বলে সাবিনা তখন আমার আম্মাকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, এইখানে ওইখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। আমার এই পরীক্ষা ওই পরীক্ষা, এই টেস্ট ওই টেস্ট মিলে প্রতি মাসে আমার আম্মার পিছে প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো আমার চলে যাচ্ছে। আমার আম্মাকে ডাক্তারে ঢাকায় রেফার করেছে, ঢাকায় নিতে হবে। খুলনা থেকে সাবিনা ঢাকাতে নেয়, ঢাকার হসপিটালে আমার আম্মাকে ভর্তি করায় রাখে। আমি যত টাকা ইনকাম করতেছি প্রায় সব টাকায় আমার আম্মার চিকিৎসার পিছনে ব্যয় হয়ে যাচ্ছে। দেখা গেল যে উল্টা আমার আরও মানুষের কাছ থেকে ঋণ করা লাগতেছে। আমি আর উল্টা মানুষের কাছ থেকে ঋণ করে সাবিনার জন্য টাকা পাঠাই এবং আমার আম্মার চিকিৎসা করি। আমার আম্মার চিকিৎসা করতেছে, আমার আম্মা ভালোই হয় না, কি মরণ রোগ যে আমার আম্মার হয়েছে একমাত্র আল্লাহই ভালো জানে। কোনোভাবেই আমার আম্মাকে আমি ভালো করতে পারতেছি না, আম্মু আর সুস্থই হচ্ছে না। অলওয়েজ কান্নাকাটি, এরকমভাবে টেনশন ডিপ্রেশনের মাঝে আমার সময়গুলো কাটতেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ তুমি একটু রহমত করো। আমি কাবা ঘরে গিয়ে কান্নাকাটি করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ রহমত করো, আমার মাকে তুমি রক্ষা করো। কিন্তু কোনোভাবে আমি আমার মাকে রক্ষা করতে পারতেছিলাম না। বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, এবার যদি মা চলে যায় তাহলে তো আমি আর মানতে পারবো না। তো মাই ছিল আমার শেষ ভরসা, আমার মাথার উপরের ছাতা, আমার মাথার উপরে বটগাছ। এরকম করে আমি তখন লাস্ট পর্যন্ত সাবিনাকে বললাম তুমি তো অনেক ডাক্তারের কাছে দৌড়াইছো, বাংলাদেশের কোনো ডাক্তার তো আর বাদ রাখো না। এরই মাঝে কিন্তু আমার প্রায় আম্মার চিকিৎসা বাবদ প্রায় 5-6 লাখ টাকার মতো চলে গেছে শুধু আমার আম্মার চিকিৎসার জন্য। কিন্তু কোনোভাবেই আমার আম্মার চিকিৎসার কোনো উন্নতি হলো না, আমার আম্মা ঠিক হলো না। একবার যে আমি সাবিনাকে বললাম যে তুমি একটা কাজ করো, তুমি একটা ভালো কবিরাজ দেখাও। আমার কাছে মনে হয় যে আমার আম্মার কবিরাজে কোনো সমস্যা হতে পারে, একটা ভালো কবিরাজ দেখাও যে আমার আম্মার কবিরাজে কোনো সমস্যা হয়েছে কিনা এটা তুমি একটু দেখাও। পরেও বিভিন্ন কবিরাজের কাছে যাচ্ছে, এক এক কবিরাজের কাছে যা কবিরাজরা ডিমান্ড করে 1 লাখ টাকা দিতে হবে, 1.5 লাখ টাকা দিতে হবে, আমার মায়ের উপর কালির নজর, এটা ওইটা। আমি একদম শূন্য হয়ে যাই। দীর্ঘ 5টা বছর বিদেশ করি এবং এই 5 বছরে প্রায় সব টাকাই আমি আমার আম্মার চিকিৎসার জন্য ব্যয় করি। শেষ পর্যন্ত আমার মনে হয় আমি আম্মাকে বাঁচাইতে পারবো না। আমাকে গ্রামের মানুষ, এলাকার লোকজন এবং সবাই বলতেছে একটা কাজ করতে বাড়িতে আয়, বাড়িতে এসে তোর মাকে শেষবারের মতো একটু দেখে যা, তোর আম্মা মনে হয় বাঁচবে না, তোর আম্মার শারীরিক কন্ডিশন ভালো না, তোর আম্মা মনে হয় বাঁচবে না, তোর আম্মাকে এসে একটু দেখে যায়। এই কথা সবাই আমাকে বলতেছে। সবাই যখন এই কথা বলতেছে, তো একদিন আমি তখন দেশে আসবো, আসার পরে আমি ঢাকা এয়ারপোর্টে নামলাম। আমার বউ এবং আমার মামা, আমার এক মামা আমাকে রিসিভ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মামা আমাকে রিসিভ করতে আসলো, আমার বউ আসলো না। মামারে বললাম কী ব্যাপার, আমার বউ আসলো না কেন? মামা বলে তোর বউ বাড়িতে, তোর আম্মা অসুস্থ, তো তোর আম্মা দেখাশোনা করতেছে, চল বাড়িতে চল। তো মামার মুখটা কেমন জানি অনেক গম্ভীর দেখলাম, মানে কথা বলে না, মনটা খুব খারাপ, এরকম একটা মানে ভাবসাব আমার মাঝে দেখতে পেলাম। তা এরকমটা কেন, আমি আমার কখনো আমার মামাকে এতটা গম্ভীর দেখি নাই। মামা খুব চঞ্চল স্বভাবে, অনেক কথাবার্তা বলে, কিন্তু সেই মামা কেমন জানি হঠাৎ একটা চুপ হয়ে গেল, কোনো কথা বলতেছে না এবং কেমন জানি একটু গম্ভীর ভাব। আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে মামা, কোনো সমস্যা? তুমি হঠাৎ এরকমভাবে গম্ভীর হয়ে গেলা, কোনো কথা বলো না, কী হয়েছে আমার কাছে বলো। মামা কোনো কথাই বলতেছে না, শুধু আমাকে বলতেছে তুই বাড়ি চল, বাড়ি চললেই হবে। আমি এবার ভয় পেয়েছি যে আমার মা মরে গেছে কিনা। মামাকে বলে যে মামা আমার মায়ের কোনো কিছু হলো, আমার মা কি মরে গেল?
মা বলে যে না কিছুই হয় না, তুই টেনশন করিস না, তুই বাড়িতে আয়, বাড়িতে চল। এ বলে মামা তখন আমাকে বাড়ির দিকে নিয়ে গেল। আমি বাড়ি পর্যন্ত গেলাম এবং বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে না, আমার আম্মা সুস্থ আছে। মানে সুস্থ আছে বলতে শুয়ে আছে খাটে। আমি আমার পাশে গেছি, আম্মা আমার হাত ধরছে, কান্নাকাটি করতেছে। আমি আম্মুরে জ্বরে দিলাম, কপালে চুমু দিতেছি। এবং মায়ের অবস্থা খুব খারাপ, মানে একদম অসুস্থ, এই সুখে একদম কাঠ হয়ে গেছে। এদিক সেদিক অনেক মানুষ আমাকে দেখতে আসছে। আমি এত বছর পরে বিদেশ থেকে আসলাম, সবাই আমার দেখাশোনা করার জন্য আসছে, সবাই কথা বলতেছে, কিন্তু আমি আশেপাশে কোথাও সাবিনাকে দেখতে পাচ্ছি না। একটা পর্যায়ে মামারে বললাম যে মামা সাবিনা কোথায়? এটা বলার পরে মামা তখন বেরিয়ে গেল। আমার ওই মামনি ঘরে ছিল, মামনির জিজ্ঞেস করলাম যে মামনি সাবিনা কোথায়? পরে বলে বলবনি, তুমি কাপড় চোপড় খোলো, ফ্রেশ হও। আমি কাপড় চোপড় করলাম, ফ্রেশ হলাম, আমাকে নাস্তা দিল, খাবার দিল, খাইলাম। অনেকটা সময় পেরিয়ে গেল, কিন্তু আমি কোনোভাবে সাবিনার কোনো সন্ধান পেলাম না। মানে সাবিনা কোথায় গেল, সাবিনা নাই কেন, আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। একটা পর্যায়ে মা ও আমি দুজনে আমাকে বুঝাইলো যে তোর বউ পালায়ে গেছে গতকালকে রাতে। আমি তখন বললাম গতকালকে রাতে পালাই গেল, কার সাথে পালাই গেল? মামা বলতেছে দেখ, তোর বাড়িতে তো তোর মা আর তোর বউই থাকতো, এখানে তো তোর বাবা মারা যাওয়ার পরে তোর বোনেরাও তত একটা আসতো না, তারাও তাদের শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত ছিল। এখন কার সাথে কিভাবে পালাই গেছে এটা তো আর মামা বলতে পারি না, এটা আল্লাহ ভালো জানে। তো কী রে, ওর সাথে আমি এতদিন কথা বলতাম, ফোনে কথা বলতাম, কিন্তু কখনোই আমি ওর মাঝে খারাপ কোনো কিছু দেখি নাই। যে কোনো ছেলেকে নিয়ে টেনশন বা কোনো ছেলেকে নিয়ে ওর চিন্তা ভাবনা বা কারোর সাথে ফোনে কথা বলে এরকম কোনো কিছুই কিন্তু আমি দেখি নাই। তাহলে যেদিন আমি বাড়ি আসলাম তার আগের দিনও পালায়ে গেল। আমি আসলে বুঝতে পারলাম না যে কীভাবে চলে গেল আর কী হলো। এবার আমি ওর কথা ভুলেই গেলাম, যেহেতু পালায়ে গেছে। ওর বাপ মাকে জানাইলাম, তারাও বলতেছে তারাও জানে না কার সাথে পালাইছে বা কোথায় চলে গেছে। এবার আমি নিজে আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমি নিজেও 3-4টা ডাক্তার দেখালাম, কিন্তু কোনোভাবেই কোনো ডাক্তারের আমি ভালো কোনো সুরাহার পেলাম না বা ভালো কিছু পেলাম না। এরকম করে একবার আমাদের এলাকার এক মহিলা আছে, তিনি আমাকে বলে যে আমাদের এলাকায় একটা ভালো কবিরাজ আছে। বলে তোর বউরে অনেকবার বলছিলাম যে কবিরাজটার কাছে নিয়ে যেতে, কিন্তু তোর বউ কবিরাজটার কাছে নিল না। তুই একটা কাজ কর, তোর মারে ওই কবিরাজটার কাছে নিয়ে যা, এবং কবিরাজটা অনেক ভালো, এখানে নিলে সম্ভবত তোর মা সুস্থ হয়ে যাবে। তো আমি বললাম যে কী বলেন, কোথায়, কোন কবিরাজ? বলো অমুক জায়গায় কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে তোর আমারে নিয়ে যা। তোর বউর অনেকবার বলছে, তোর বউ ওই কবিরাজটার কাছে নিল না। তাই আমি বললাম যে আমার বউ তো অনেক কবিরাজ দেখাইছে আমার মায়েকে, তো আমার মায়ের তো আসলে তেমন কোনো উপকার হয় নাই। তো উনি যেখানে যে কবিরাজের কথা বলে আমি সেই কবিরাজের কাছে নিয়ে যাই, দেখা যাক আল্লাহ তালা আমার মাকে ভালো করে কিনা। পরে ওই কবিরাজের কাছে আমি তখন রওনা দিলাম আমার আম্মাকে নিয়ে। ওই কবিরাজের কাছে আম্মাকে নিলাম, মানে যে কবিরাজের সন্ধান ওই আমার পাশের ঘরের এক মহিলা বললো। ওই কবিরাজের কাছে দেখানোর পরে কবিরাজ আমার আম্মাকে দেখে বলে আয় হায়, ওনাকে তো দীর্ঘ 2টা বছর বান মেরে একদম অসুস্থ বানায় রাখছে। আমি তখন বললাম কী বলেন, আমার আম্মাকে বান মারবে কি? আমার আম্মার তো কারোর সাথে কোনো শত্রুতা আমি নাই, এবং আমার আম্মা বয়স্ক মানুষ। তখন ওই কবিরাজ আমাকে বলতেছে সাবিনা আক্তারকে? আমি বললাম যে সাবিনা আক্তার তো আমার ওয়াইফ, আমার বউ। বলে তিনি কি আছে? আমি বললাম যে না, সে তো নাই, সে অন্য কারোর সাথে পরকীয়া ছিল, সে চলে গেছে। মানে আমাকে বলে এই সাবিনা আক্তার আপনার মাকে বান মারছে, এবং ওই বান মারার পরে আপনার মায়েরই অবস্থা। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তাবিজ তুমান দিয়ে দিচ্ছি, তিনি সুস্থ হয়ে যাবে। পরে ওই কবিরাজে তাবিজ তুমান দিল, দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আম্মা আস্তে আস্তে করে কিছুটা সুস্থ হয়ে যেতে শুরু হলো, মানে কিছুটা ভালো হয়ে যাচ্ছে। এবং মোটামুটি ভালো হওয়ার পর আমি আম্মারে জিজ্ঞেস করি আম্মা ঢাকায় যে তোমাকে নিয়ে গেল, কোন কোন ডাক্তার দেখাইছে, কোথায় দেখাইছে? কিন্তু আমার আম্মা বলে যে ঢাকায় আমার আম্মাকে তেমন কোনো ডাক্তার দেখানো হয়নি। আমার আম্মাকে কোন একটা বাসায় নাকি রাখা হয়েছিল, এবং ওই বাসায় রেখে সাবিনা বেশিরভাগ সময় বাইরে থাকতো। আমার যদি জিজ্ঞেস করতো বলতো এই পরীক্ষা ওই পরীক্ষা। আমি আমার বলতাম যে তোমার কি কোনো পরীক্ষা করছিল? মা বলে না। আমি কইলাম যে তোমার কি কখনো ব্লাড পরীক্ষা, মানে তোমার কোনো রক্ত ইনজেকশন এরকম কোনো কিছু? বলে না। মানে অথচ সাবিনা আমাকে যে কথাগুলো বলতে যে অমুক ডাক্তারকে দেখাবো, এই পরীক্ষা ওই পরীক্ষা, আমার প্রায় লক্ষ লক্ষ টাকা আমার আম্মার চিকিৎসা করবোই বলেও নিয়ে গেছে। তো সর্বশেষ আমি আসলে যেটা বুঝতে পারলাম বা যেটা আমি সবাই আমাকে যেটা বুঝাইলো, মূলত সাবিনার অ্যাকাউন্টে তো আমি টাকা পাঠাইতাম না। আমার আম্মার অ্যাকাউন্ট ছিল, আমার আম্মার অ্যাকাউন্টে টাকা পাঠাইতাম, আম্মাকে টাকা পয়সা দিতাম, যার জন্য সাবিনা লোভের বশবর্তী হয়ে আমার আম্মাকে বান মারার পর আমার আম্মা মানসিকভাবে শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে যায়। দেন এই সুযোগটা কাজে লাগিয়ে, এই সুযোগটা হাতিয়েই সাবিনা তখন আস্তে আস্তে আমার কাছ থেকে টাকা নেয়। আমার আম্মার চিকিৎসার কথা বলে সে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। তো এইসব বিষয়ে সাবিনার পরিবারের সাথে যখন কথা বললাম, সাবিনার বাবা মা তারা আমাকে ডিরেক্টলি বললো তারা এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, এবং তাদের মেয়েকে তারা নিজেও জানে না যে তাদের মেয়ে কোথায় গেছে, কোন জায়গায় গেছে, তারা তাদের মেয়েকে খুঁজে পায় না।
তো ওই সময় কিন্তু আমার অবস্থা একেবারেই শূন্য, মানে একদম শূন্য হাত আমার আর কি। আমার চিকিৎসার জন্য যত টাকা আমি দিয়েছি এবং উল্টো মানুষের কাছ থেকে ঋণ ফিন করে আমি টাকা টুকা দিয়েছি। তো মরার উপরে খাড়া আর কি, মরার উপরে খাড়া বলতে বিষয়টা এরকম, আমার আম্মাকে দেখাশোনার মতো কোনো লোক ছিল না, আমার আম্মাকে দেখবে বা আমার খোঁজ খবর নেবে এরকমভাবে কোনো লোক ছিল না। তো আমি যে কয়েক মাসের ছুটি আনছি, এই কয়েকটা মাস পরে আমি কোম্পানির কাছে আবার অ্যাপ্লিকেশন করলাম যে আমাকে আরেকটু সময় বাড়াইয়ে দেন, আমি আমার আম্মার একটু দেখাশোনা করে যাবো। আমার আম্মার শারীরিক অবস্থাটা ভালো না, কারণ আম্মাকে তো দেখার মতো কেউ নেই। আমার যে 2টা বোন আছে তাদের শ্বশুরবাড়িতে আমার আম্মাকে দেওয়া সম্ভব না, আমার আম্মা সেখানে যাবেও না, আর আমার বোনেরা এসে আমার মাকে ওভাবে দেখে না। তো যার জন্য চিন্তা ভাবনা করলাম যে আরও কয়েকটা মাস থেকে আমাকে একটু সেবা যত্ন করে যাই। আরও কয়েকটা মাস থাকার কারণে হঠাৎ করে বিদেশে আমি যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি আমাকে ক্যান্সেল করে দেয়। আমাকে হোয়াটসঅ্যাপে তারা লিখে পাঠায় যে আমি যেন আর তাদের ওই কোম্পানিতে না যাই, এবং এখানেই মানে আমাকে তারা ক্যান্সেল করে দিয়েছে। আমি দেশে থাকা অবস্থা আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। আমি পরে আর যেতে পারলাম না, এবং তখন আমার টুকিটাকি চিকিৎসাও করতেছি, হাতের অবস্থা তখন একদম শূন্য, আমি কান্নাকাটি করতেছি, চলার মতো কোনো অবস্থা নাই। আমি জীবনে এতটা অভাবে পড়ি নাই, আমি আমার আম্মার ওষুধ কেনার টাকা আমার কাছে ছিল না, যে আমি ফার্মেসিতে যাব আমার জন্য ওষুধ কিনবো, সে ওষুধ কেনার টাকাটা আমার হাতে নাই। আমি প্রচুর কান্নাকাটি করি, মানুষের কাছে যতটুকু ধার বাকি করতে করতে একদম মানে নিঃস্ব হয়ে গেছে, আমার কাছে আর টোটালি কোনো টাকা নাই, মানে টোটালি আর কোনো টাকাই আমার কাছে নাই। চিন্তা করলাম কি করা যায় এবং কিভাবে রক্ষা পাবো বা কিভাবে সংসার চালাবো, কিভাবে মাকে খাওয়াবো, নিজে বিয়ে শাদী করবো, বিয়ে শাদী তো করতে হবে, সংসার করতে হবে। তাই এখন করবোটা কি, কোনো উপায় বুদ্ধি না পেয়ে আমি একদিন আপনার মাগরিবের একটু আগ মুহূর্তে আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরেই একটা হাজা জমি আছে। হাজা জমি বলতে কি এই জমিটা নিয়ে, মানে এই জমিটা যে লোকের ছিল আর কি, তিনি হচ্ছে ওই জমিটা আরও কয়েকজন মালিক ছিল, তারা মারা যাওয়ার পরে একজন মালিক হয়েছিল, তিনি ঢাকায় থাকে, ওই জমিতে আসে না, এবং তিনি না আসার কারণে এই জমিটা যেহেতু হাজা জমি ছিল, এলাকার লোকজন বা আশেপাশের মানুষজনের জমি থেকে মাটি কেটে জমিটাকে মানে একদম খনন করে ফেলছে, মানে একদম পুকুরের মতো বানাই ফেলছে। বিশাল একটা জমি ছিল, অনেক বড় জমি। তো মানুষ মাটি কাটতে কাটতে, খনন করতে করতে এরকম অবস্থা করছে যে জমিটা ধরেন একেবারে মানে হয়ে গেছে, মানে ওই জমিটা একদম মানে পুকুরের মতো হয়ে গেছে। তো একদিন আসরের পরে মাগরিবের আগে আমি ওই জমিটার পাশে বসে আছি, জায়গাটা মোটামুটি একটু মানে বাতাস বইতেছে, একটু ভালো বৃষ্টির সিজন ছিল আর কি, বৃষ্টির কারণে সেখানে বসে থাকার অনেকক্ষণ পরে মাগরিবের একটু আগে আমি হঠাৎ করে দেখতেছি কেমন জানি একটা মহিলা বোরকা পরা একটা মহিলা কি জানি খুঁজতেছে, মানে আপনার এই পারে, মানে এটার পাড়ের মধ্যে কি জানি খোঁজাখুঁজি করতেছে, খুঁজতেছে। এটা দেখার পর আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে গো আপনি? বোরকার মুখোশ পরা। তো বোরকার মুখোশটা তখন খোলার পর দেখলাম যে তো খুব সুন্দর একটা মেয়ে, অনেক সুন্দর একটা মেয়ে। আমি তখন বললাম, আপনি কি খুঁজতেছেন? কান্না করতেছে মহিলাটা, চোখ থেকে পানি পড়তেছে, কান্না করতেছে। আমি তখন কাছে গিয়ে বললাম যে কি হয়েছে আপনার, আপনি কান্না করতেছেন কেন, আর এখানে আপনি কি খুঁজতেছেন? পরে আমাকে বলে, বাইরে আমার তো সর্বনাশ হয়ে গেছে রে ভাই, আমার আল্লাহ তো আমাকে দিল, কিন্তু দেওয়া দন আমি কিভাবে হারাইলাম রে ভাই। আমি তখন বললাম, আল্লাহ আপনাকে দিছে, আপনি দেওয়া দন হারাইছেন, মানে বুঝলাম না কি হয়েছে আমাকে বলেন তো। পরে আমাকে বলতেছে, আমি একটা জিনিস পাইছি খালে, কিন্তু একটা স্বর্ণের দলাই বলবো, এটা স্বর্ণের ফুটবলের মতো একটা দলা, আমি দলাটা সাথে করে নিয়ে আসার সময় এই খালের পাড় দিয়ে যেতে, মানে এই জায়গাটার পাশ দিয়ে যেতে আমি হচট খেয়ে পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে এটা আমার হাত থেকে ফুসকে পানিতে পড়ে যায়। এখন তো আমি এটা খুঁজে পাইতেছি না। তা আমি বললাম, এটা যদি আপনার হাত থেকে ফুসকে পানিতে পড়ে যায়, এখানে যে পরিমাণ পানি, এত নিচা পানি, আপনি এত নিচে এটা খুঁজে পাবেন কোথায়? আপনি তো এটা খুঁজে পাবেন না। এই মহিলা ধরেন এটা খোঁজাখুঁজি করতেছে এবং কান্নাকাটি করতেছে। তো আমার ভিতরে তখন হঠাৎ করে একটা লোভ কাজ করতে শুরু হলো, যেহেতু মহিলার ভাষ্যমতে বা তার কথামাত্রায় যেটা বুঝলাম যে অবশ্যই এটা কোনো না কোনো দামি কোনো জিনিস হবে, দামি কোনো জিনিস। আমি তখন বললাম যে এটা যদি আমি পাই, আমি খুঁজে যদি পাই আমাকে অর্ধেক দিবেন? মহিলা আমার বলে, বাইরে তুমি আগে খুঁজে বের করো, জিনিসটা তো কোটি টাকার জিনিস, এটা তো 1 টাকা 2 টাকা না, একটা স্বর্ণের দলা, তো একটা স্বর্ণের দলার দাম তো আর কম না, যদি তুমি এটা খুঁজে পাও আমার অর্ধেক দিও, সমস্যা নেই, আমার ফোন নাম্বারটা নিয়ে যাও। এই বলে মহিলা তখন তার ফোন নাম্বারটা আমাকে দিল। আমি তখন এই ফোন নাম্বারটা আমার মোবাইলে উঠে ডায়ালের মধ্যে রেখে দিলাম আর কি, নাম্বারটা ডায়ালে রেখে দিলাম, নাম্বারটা কিন্তু আমি সেভও করি নাই। এই বলে মহিলার আমি বললাম যে আপনি কোথায় আসছেন? মহিলা বলে, অমুক গ্রামে আসছি, বেড়াইতে আসছি, আমার বাড়ি আরেক জায়গায়, এখানে আমি বেড়াইতে আসছি। পরে আমি বললাম যে এখন তো আমি জানি না এটার মধ্যে আসলে কি আছে, ঠিক আছে আপনি যান, আমি এটা কালকে সেচের ব্যবস্থা করব। এটা বলার পরে মহিলা তখন এখান থেকে চলে গেল, এবং যাওয়ার সময় কয়েকটা কাজ গিয়ে মহিলা আবার ফিরে আসছে।
আইসা আমার বলতেছে, আপনি যেটা শেষ দিবেন আপনার কাছে টাকা আছে? এমনি বলে। আমার তখন হঠাৎ করে মনে হলো, আরে কথা তো ঠিকই, আমার তো বিড়ি খাওয়ার মতো টাকা আমার পকেটে নাই, কিন্তু এত বড় একটা পুকুর শেষ দিতে তো অনেক টাকা লাগবে, আমি টাকা কোথায় পাবো? আমি বললাম, না রে বোন, আমার কাছে টাকা নাই। মহিলা তখন বললো কি, তার গলা থেকে একটা স্বর্ণের চেন আমার খুলে দিল, দিয়া বলতেছে, এটা আমি আপনাকে দিলাম এবং এটা আপনি নিয়ে যান, এটা বিক্রি করে আপনি পুকুরটা মানে পুকুরটার পানি শেষ দেন, এবং শেষ দেওয়ার পরে আপনার কাছে অনুরোধ, আপনি জিনিসটা পেলে অর্ধেক আমারে দিবেন। মানে আমারও মনটা যখন তখন কেমন যেন হয়ে গেল। মহিলা নিজের গলার একটা চেন খুলে আমার হাতে দিয়ে দিল, এবং এটা তো আসলে মানে শেষ দিতে হয়তো খুব বড় জোরে হয়তো আপনার 10,000 বা 15,000 টাকা লাগবে, তো এটা তো আর এত টাকা লাগবে না। বা মহিলা আমাকে যেরকম একটা স্বর্ণের চেন দিয়ে দিল, আমি তখন তারা বললাম যে, বোন এটা আপনি আমার দিয়েন না, এত টাকা তো আমার লাগবে না, এটা শেষ দিতে অল্প কিছু টাকা লাগবে। মহিলা আমাকে বলে, এটা আপনি নিয়ে বিক্রি করেন, তারপর আপনি খুব ভালোভাবে সেচ দেন, যদি সেচটা সম্পূর্ণ হয় তাহলে হয়তো আল্লাহর রহমতে আপনার আমার দিন ফিরে যেতে পারে, এরকম লক্ষ লক্ষ স্বর্ণ আমরা কিনতে পারবো, আপনি এটা করেন। আমি তো আপনার চিনি না, বলে আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে গেলাম, আপনি আমার ফোন দিয়েন। এই কথা বলার পরে মহিলা তখন চলে গেল। আমি তখন এই সেন্টটা বিক্রি করলাম না, সত্যি কথা যেটা, সেন্টটা বিক্রি করলাম না। আমি তখন আমাদের এলাকার আরেক লোক আছে, ওনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। ধার নিয়ে আমার কথা হচ্ছে, যদি আমি জিনিসটা পাইও, জিনিসটা পাইলে আমি মহিলাকে অর্ধেক দিয়ে দেবো। মানে আমার মনটা খুব সাচ্চা ছিল, মনের ভিতরে কোনো খারাপই ছিল না। জিনিসটা যদি আমি পাইও তাহলে আমি জিনিসটা অর্ধেক ওই মহিলাকে দিয়ে দিব, এবং মহিলাকে আমি সেন্টটাও ফিরিয়ে দেবো। সে যদি আমাকে অর্ধেক দেয়, আমি তো অর্ধেক পাইছি, তাতে আমি আলহামদুলিল্লাহ। আমি তো এটার মোটে মালিকও না, মালিক না হওয়ার পরও তো আমি অর্ধেক পাইছি, তাতে আমার শুকরিয়া। পরের দিন আমি তখন পুকুরটা সেচ দিতে শুরু করলাম। সেচের জন্য 2টা ড্রিপ আপনার মেশিন লাগাই দিলাম, 2 পাশে লাগাই দিয়ে আমি খুব পাহারায় রাখতেছি, আর যাতে কোনো লোক নামতে না পারে। আমি সবাইরে বলি যে নামা যাবে না। তো এটার মধ্যে অত কাদা ছিল না যে আপনার এটা কাদার নিচে পড়ে যাবে, এরকম না। মোটামুটি এটা মাটি কেটে নেওয়া হয়েছে, তো আশেপাশের দিকে মাটি ভাঙেও পড়ে নাই। আর এটা যেহেতু মাঠের প্রায় মাঝখানে, তো আসলে অতটা সমস্যা হবে না, আমি আশা করি এটা পেয়ে যাব। তখন হচ্ছে বৃষ্টির সময় ছিল, চারদিকে পানি একেবারে থই। তার উপরে আবার যখন এরকম শ্যালো মেশিন দিয়ে পানি উঠে পানি দিতেছি, সবাই জিজ্ঞেস করে যে কেন এটা করতেছি বা কারণ কি, আমি কোনো কিছুই বলি না। এক পর্যায়ে প্রায় পানি সেচ দেওয়া শেষ হয়ে গেল। সেচ দেওয়া শেষ হওয়ার পরে আমি বললে ভাই বিশ্বাস করবেন না, এটার মধ্যে এত পরিমাণের মাছ পাইছি, সেই সময় প্রায় 65,000 টাকার মাছ আমি বিক্রি করছি। আমার যতটুকুন মনে আছে 65,000 টাকার মাছ এই ইয়াটার মধ্যে পুকুরের মধ্যে পাওয়া গেছে। এত মাছ যে এটার ভিতরে আছে, আপনার ফসলি জমিতে আগে তো আপনার এখনও হয়তো হয় না, কিন্তু আগে মাঠের ভিতরে বিলের মধ্যে প্রচুর মাছ পাওয়া যাইত। এই সমস্ত মাছ এসে এটার মধ্যে ঢুকছে। তো ঢোকার কারণে আমি এটার মধ্যে থেকে আপনার এই মাছগুলো পাই আমি এটা বিক্রি করছি। মাছগুলো 65,000 টাকার মাছ বিক্রি করছি, এবং পানি চার্জ দিতে আমার 8,000 টাকা খরচ হয়েছে। 8,000 টাকা খরচ করে আমি 65,000 টাকার মাছ পাইছি। কিন্তু যে কারণে আমি এটা খনন করলাম বা যে কারণে আমি পানি সেচ দিলাম, আমি এটার মধ্যে আমি ওই জিনিসটা পাইলাম না। আপনার কোনো মাছ পেলাম না বা কোনো কিছু, আপনার কি বলে, এই যে দলার কথা মহিলা বললো, ওই দলাটা আমি পেলাম না। দলাটা না পাওয়ার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। খুঁজছি যে এমনভাবে খুঁজছি, আপনার তন্ন করে 2 দিন ধরে চারপাশে বাঁধ দিয়ে শক্ত করে বাঁধ দিয়েছি যাতে পানি ঢুকতে না পারে ভিতরে। বাঁধ দেওয়ার পরে আমি ভিতরে তন্ন করে আমি আপনার এই জিনিসটা খুঁজেছি। মহিলা যেটা বললো, যেটা উনি এখানে বললো যে আমি এটা পাবো, এটা আমি খুঁজেছি তন্ন করে খোঁজার পরও ভিতরে আমি এই জিনিসটা পাই নাই। না পাওয়ার পরে মনটাও খুব খারাপ হয়ে গেল যে এটা কি হইলো। বা এটার মধ্যে অনেক ঝোপ ছিল, কিন্তু আপনার আবার অনেক ঝোপ জার ছিল, অনেক ময়লা টলা ছিল, এগুলোও পরিষ্কার করলাম। যেহেতু ধরেন আপনার এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ গরু মরলে গরুর হাড় এটাতে ফেলে, আবার কোনো অনুষ্ঠান হলে পার্টি হলে পার্টির মাংস এটাতে ফেলে, ওই যেটাতে লোক নেয় আর কি, এরকম পড়ে আছে। তো এটা পরিষ্কার করলাম, বাট আমি কোনো কিছুই পাইলাম না পাওয়ার পরে মনটা তখন খারাপ হয়ে গেল। আমি কিন্তু বান দিয়ে রাখছি, বানও খুলে নেই। তা মহিলারে ফোন দিয়েছি, তখন ওই নাম্বারে ফোন দিয়ে বললাম, বোন আপনার নাম কি? তিনি বললেন তিনার নাম হচ্ছে সেতার আক্তার। পরে আমি বললাম যে সেতার আক্তার, আপনি যে আমারে বললেন, আমি তো পুরোটা দিঘি খনন, আপনার এই পুরোটা পুকুরে আমি সেচ দিলাম, এবং পুকুরের ভিতরে আমি কিছুই পাইলাম না। আপনি যে আমাকে স্বর্ণের দলা বললেন, এটার মধ্যে তো আসলে কোনো স্বর্ণের দলামলা বলতে কোনো কিছুই নাই, আপনি আমার সময়টা নষ্ট করলেন। মহিলা আমাকে বলে, আপনার এটা শেষ দিতে কত টাকা লাগছে? আমি বলি প্রায় 8,000 টাকা। মহিলা আমাকে বলে, আমি আপনাকে যে সেন্টটা দিয়ে গেছি এটার দাম তো 30,000 টাকার উপরে আছে। আমি বললাম তা ঠিক আছে, আমি তো আপনার সেন বিক্রি করি নাই, আপনার সেন আপনি নিয়ে যান, তবে এটা ভালো যে আমি অনেক টাকার মাছ পাইছি।
8,000 টাকা আমার খরচ হইলে আমি অনেক টাকার মাছ বিক্রি করছি এখানে, আরও মাছ বিক্রি করতে পারবো, আরও মাছ আছে ভিতরে, মাছ নিচ থেকে মনে হয় যেন উঠে আসতেছে, এমন একটা অবস্থা। পরে মহিলা আমাকে বলে, ভাই আমি আপনাকে যেটা দিছি এটা তো দিছি, তো দিঘিটা মানে পুকুরটা দেখে আমার খুব ভালো লাগছে, আপনি একটা কাজ করেন, যেহেতু মাটি এটা থেকে আপনি পানিও খনন করছেন, মানে আপনি পানি সেচ দিয়েছেন, আপনি এটা কেটে 4-5টা বরাট করে আপনি এটার মধ্যে মাছের পোনা ছেড়ে দেন, দেখবেন আপনার অনেক লাভ হবে। মহিলা বলতেছে। আমি তখন বলি, এটা কি আমার নাকি? এই তো পুকুর তো আমার না, এটা ঢাকার এক লোকের, ওনাদের পুকুর, আমি এটার মধ্যে কেমনে মাছ ফেলবো? মহিলা আমার বলে, আমি আপনাকে যে টাকা দিয়ে যে জিনিসটা দিয়ে আসছি, যে সিনটা দিয়ে আসছি, প্রয়োজনে আপনি ওই সিনটা বিক্রি করেন, ওই সিনটা বিক্রি করেও আপনি কিছু টাকা নিয়ে আপনি ওইখানে মাছ ফেলেন এবং 4-5টা আপনি বাঁধেন। তো আপনি আমার বেশি ফোন দিয়ে না, আমার ঘরে আমার স্বামী আছে তো, সে ডিস্টার্ব করে, সে ঝামেলা মনে করে, আপনি আমার ফোন দিয়ে না। এই বলে মহিলা তখন লাইনটা কেটে দেয়। আমি তো বাবারে পড়ে গেলাম বিপদে, এই মহিলারে চিনি না জানি না, এই গ্রামে নাকি বেড়াইতে আসছে, তারপরে একটা স্বর্ণের চেন আমাকে খুলে দিল, বললো দিঘির পাশে, দিঘিরিতে নাকি আপনার মানে খালের মধ্যে নাকি সে স্বর্ণের দলা পাইছে, দলা পালানোর পর আমি এটা সেচ দিলাম, ভিতরে মাছ পাইলাম, মোটামুটি লাভ হইলো। পরে হঠাৎ করে মাথায় আসলো যে আসলেই তো আমি বেকার, আমার তো কোনো কাম নাই কাজ নাই, আমি তো বেকার। মহিলা যেহেতু আমাকে স্বর্ণের চেনটা দিছে, এটাও বিক্রি করি, এবং আপনার আমি এটা যেহেতু খনন করছি, আমি এটা 4-5টা বাঁধি আমি এটাতে মাছ ফেলি। পরে আমি এই জমির যিনি মালিক ছিল, তিনি ঢাকায় থাকতো, তারা অনেক পয়সা, তারা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এই ঘটনা, আমি আপনার এটাতে মাছ ফেলবো, মাছের চাষ করব। উনি আমার বলে, বাবারে তুমি আমার টাকা পয়সা দেওয়ার দরকার নেই, এটা তো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটার মধ্যে মানুষ ময়লা ফেলে, জোপ ফেলে, হাড় ফেলে, কাজ ফেলে, এটা ফেলে ওইটা ফেলে, তুমি এটা একটু পয় পরিষ্কার করে রাখো, এবং পয় পরিষ্কার করে রাখলেই হবে, তুমি আমার কোনো টাকা দেওয়া লাগবে না। এটা যখন আমার বললাম, আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমি মহিলার চেনটা কিন্তু বিক্রি করে ফেলি, তারে ফোন করে কিন্তু আমি যে চেন বিক্রি করে ফেলতেছি, তিনি বলে বিক্রি করেন ভাই, সমস্যা নাই, আপনি তারপরেও এটা পুরান। পরে আমি চেনটা বিক্রি করি এবং যে মাছগুলো বিক্রি করছি সে মাছের টাকা দিয়ে আমি তখন এটা 4-5টা খুব শক্ত করে বাঁধি। আপনার এটা পুকুরের মতোই ছিল, 4-5টা শক্ত করে বাঁধি, এটা একটা পুকুরের মতো বানাই, একদম প্রফেশনাল একটা পুকুর তৈরি করি। এবং পুকুর তৈরি করে আমি যে পানি যে আমি ছেড়েছিলাম, ওই পানি যে আমি সেচ দিয়েছিলাম, পানিতে আবার এটা পুরাই, মানে বরাট করে পানি দিয়ে বরাট করানোর পরে আমি তখন ওই সময় বৃষ্টির সময় মাছের পোনা ছেড়ে দিই। এবং মাছের পোনা ছেড়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনার মানে কয়েক মাস পরে অনেক বড় বড় মাছ এটাতে হয়। কারণ এই যে এই জায়গাটা এরকম একটা জায়গা, আপনার রোদের আলোটা একদম ক্লিয়ার পড়ে, আর যে পুকুরের মধ্যে ধরেন রোদের আলো ক্লিয়ার পড়বে, ওই পুকুরের মাছ কিন্তু খুব সহজে বড় হয়, ওই পুকুরের মাছটা খুব সহজে বড় হয়, যে পুকুরের মধ্যে আপনার রোদের আলোটা খুব ভালোভাবে পড়বে। তা এরকম করে মোটামুটি আমার প্রায় আপনার 5-6 মাসের ভিতরে আমার অনেক টাকার এই পুকুর থেকে আমার লাভ হয়েছে, এত পরিমাণে লাভ হয়েছে যেটা বলার মতো না। একটা পর্যায়ে আমি মহিলার লোকে কিন্তু আমি কথা বলতে আছি, এই যে আপনার সেতারা বেগমের সাথে আমি সবসময় কথা বলি, উনি আমার সাথে কথা বলে, আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা ভালো লাগার মতো একটা সম্পর্ক তৈরি হয়। যদি ওনার হাজব্যান্ড আছে, তারপর আমার খুব ভালো লাগে, ওনাকে অত্যন্ত ভালো লাগে। তো এই যে আমি এতগুলো মাস কাটালে, আমি কিন্তু তারা দেখলাম না, এবং সে কিন্তু তার শ্বশুরবাড়ির ঠিকানা আমাকে দেয় না, যে তার শ্বশুরবাড়ি কোথায়, তার শ্বশুরবাড়ির ঠিকানা কোন জায়গায়, সেই ঠিকানাগুলো কিন্তু সে আমাকে দেয় না। যে আমাকে শুধু একটা কথাই বলে, আপনি কিছু একটা করেন, আপনি কিছু একটা করলে আমার ভাল লাগে, আপনার মাকে আপনি অনেক ভালোবাসতেন, মানে আমার পারিবারিক বিষয় অনেকে বলছি, বলার পরে বলে যে আপনার মাকে আপনি অনেক ভালোবাসতেন, সেই জায়গা থেকে আমি আপনার জন্য এটুকুন করতে পারছি, আপনি স্বর্ণের দলাটা না পাইলে কী হয়েছে, আপনি তো অনেক টাকার মাছ পাইছেন, তো এটা হয়তো আল্লাহ আমাকে দিচ্ছে, আবার আমার কাছ থেকে নিয়ে গেছে। মহিলা যে জিনিসটা হারাইছে, এটার জন্য তার মনে আসলে শেষের দিকে আমি আর কোনো কষ্ট দেখলাম না, এই জিনিসটা পুকুরে মানে পড়ে গেছে, হারাই ফেলছে অতটুকুতে। তো এমন করে বেশ কয়েকদিন কথাবার্তা বলার পর একদিন আমি বললাম যে আপনি একদিন আমার বাড়িতে আসেন না, আমার আম্মা যদি আপনারা একটু দেখতো, আমার আম্মা আপনাকে খুব দেখতে চাইতেছে, যদি একটু আসেন, কথা বলছে। বলার পরে তিনি তখন অনেক দিন পরে, মানে অনেক মাস পর আমার বাড়িতে আসে, কিন্তু আমাকে বলে খবরদার আপনি কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আমার শ্বশুর বাড়িতে আসতে পারবেন না। আমি কথা দিয়েছি যে না, আপনার শ্বশুর বাড়িতে আমি যাবো না। পরে তিনি আমাদের বাজারে আসে, এসে আমাকে ফোন করে, আমি আমাদের বাজার থেকে তারা রিসিভ করে আনি, আমাদের বাড়িতে আসে। আসার পরে খাওয়া দাওয়ার আয়োজন করি, আপনার প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, এবং আলহামদুলিল্লাহ তিনি অনেক খাওয়া দাওয়া করে, খুব ভালো করে খাওয়া দাওয়া করে। আমার আম্মা তারা অনেক পছন্দ করে, মানে তারা দেখে বলতেছে মেয়েটা অনেক ভালো, যদি পারস তারে বউ বানায় নিয়ে, এবং তারে বউ বানাইলে অনেক ভালো হবে। আমার আম্মা অসুস্থ মানুষ, তারপরে এটা বলে। আমি বললাম যে ঠিক আছে। এরপরে আমাদের বাড়িতে ঘন্টা খানিকের মতো থেকে সে আবার চলে গেছে, তাড়াহুড়া করে চলে গেছে, কারণ তার স্বামী ঘরে, তার স্বামী আছে বাসায়, সে চলে গেছে। তো যাওয়ার পরে আমি তারা সবসময় ফোন করি যে আমার তোমার ভালো লাগে, আমি তোমার বিয়ে করতে চাই, তোমার সাথে আমি সংসার করব। একরকম মোবাইলে তার সাথে আমার সংসারই হইতো, মানে আমাদের মাঝে একটা সময় অনেক গভীর প্রেম হয়ে যায়। ওনার হাজব্যান্ড আবার বিদেশ চলে যায়, মহিলার হাজব্যান্ড, সেতারার হাজব্যান্ড,
আবার বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পরে আমার ওনার সাথে অনেক কথা হইতো। ওনার সাথে আমার মাঝে মাঝে রেস্টুরেন্ট, আমাদের এদিকে রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে উনি আসতো সন্ধ্যার পরে, আমি ওই রেস্টুরেন্টে ওনার সাথে বসতাম, খাওয়া দাওয়া করতাম। মানে মোটামুটি আমাদের দুজনের মাঝে এক ধরনের প্রেম ভালোবাসা তৈরি হয়ে যায় এবং সে আমাকে আগে পরে বিয়ে করার একটা আশ্বাস দেয় যে সে আমাকে বিয়ে করবে, এরকম কিছু বলে। এবং সে আমাকে বলছে তুমি আরও বেশি টাকা ইনকাম করো এবং তুমি আরও উপরে উঠো, আরও ভালো অবস্থানে যাও, তাহলে আমি তোমাকে বিয়ে করবো, কারণ আমার এই স্বামীর অনেক টাকা, তোমার যদি টাকা না থাকে তাহলে আমি কী করে তোমাকে পাবো, এটা ওইটা বলতেছে। একবার যে আমি প্রায় 5টা পুকুর নেই সে সময়, এবং 5টা পুকুরে মাছ চাষ করি, অনেক টাকা, আমি অনেক টাকা ইনকাম করি, অনেক লাভবান হয়। একবার যে সে হঠাৎ করে আমাকে বলতেছে যে দেখো তুমি তো আমার জন্য অনেক কিছু করলা, আমার জন্যই তুমি আজকে এত টাকার মালিক হইলা, তো আমি আসলে আমার স্বামীকে ছেড়ে তোমার কাছে যেতে পারবো না, ডিরেক্টলি আমাকে বলতেছে। আমি তখন বললাম যেটা তুমি কী কথা বললাম, আমি তো তোমার জন্য এত কিছু করলাম, তুমি যদি আমার বিয়ে না করো তা আমি কেন এগুলো করলাম? ও বলে না, আমি আসলে তোমাকে ছেড়ে আমার স্বামীকে ছেড়ে আমি তোমার কাছে যেতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছে যেতে পারবো না, তুমি একটা বিয়ে সাথে করে ফেলো। আমি তখন খুব পাগলামি শুরু করলাম যে সে তার এটা হতে পারে না, আমি তোমার পছন্দ করি, তুমি না থাকলে আমি মরে যাব, এই সেই। সে আমাকে বল আমি যে তোমার সাথে কথা বলি এটা আমার স্বামী বুঝে গেছে, এবং আমার স্বামী বুঝে আমার স্বামী আমার সাথে খুব ঝামেলা করতেছে, অনেক খারাপ করতেছে আমার সাথে, তো প্লিজ তুমি আমার আর ফোন টোন দিও না। এদের লাইনটাও কেটে দেয়। কেটে দেওয়ার পর আমি তারে বারবার কল দিই, কিরে কল দিলে ও কল ধরে না, কল দিলে কল ধরে না, কল কেটে দেয়। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল যে ভাই আমি প্রচুর কান্নাকাটি করি সেই সময়, কারণ আমি আমার বিবাহিত বউকে আসলে এতটা ভালোবাসতে পারি না যতটা ভালোবাসা আমি সেতারাকে বাসছিলাম, এবং সেতারার জন্য আমার মন প্রাণ উজাড় করে ওকে ভালোবাসছি। মানে যে কোনো কিছুর বিনিময় করে আমার লাগবে, আমি কান্নাকাটি করি, মায়ের কাছে পর্যন্ত কান্নাকাটি করি, মা পর্যন্ত ওর সাথে কথা বলতে চায়, মা বলে তুই ফোন দে আমি কথা বলবো, আমি বুঝিয়ে বলবো, কিন্তু উনি তো আর আমার ফোন রিসিভ করে না বা আমার সাথে কথাও বলে না। আমি যতই ফোন দিই সে আমাকে শুধু একটা কথাই বলে যে দেখো তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার সাথে সংসার তুমি আমার সাথে সংসার করতে পারবা না, এবং আমার স্বামী আছে, আমি আমার স্বামী নিয়ে ভালো আছি, মানে তোমার শ্বশুরবাড়ির ঠিকানাটা একটা আবার বলো যে তোমার শ্বশুরবাড়িটা কোথায়, কোন জায়গায় তোমার শ্বশুরবাড়ি। আমাকে সে ঠিকানাও বলে না, কোন জায়গায় তার শ্বশুরবাড়ি এগুলো ঠিকানাও বলে না। আমি প্রচুর পরিমাণে তারা বিরক্ত করতে থাকি, এত পরিমাণের বিরক্ত করি মনে হয় দিনটা 24 ঘন্টা তার নাম্বারে আমি কল দিতে থাকি। ধীরে ধীরে একটা পর্যন্ত নাম্বারটা হঠাৎ করে বন্ধ করে দিল, নাম্বারটা বন্ধ করে দিল। এই নাম্বারে আমি আর লাইন পাই না, কল দিলে আমার কলটাকে কিক মেরে ফেলে দেয়, কল দিলে কলটাকে কিক মেরে ফেলে দেয়। আমার আর কষ্টের অন্ত রইল না, কষ্টের অন্ত রইল না, যে মানুষটাকে এত ভালোবাসলাম। এবং তখন কিন্তু আমার আর টাকার কোনো আর অভাব নাই, আমার কিন্তু প্রচুর টাকার কোনো অভাব নাই, কিন্তু আমি আর তারে পাইলাম না। না পাওয়ার পরে এভাবে প্রায় 5-6 মাসের মতো আমি এই তার নাম্বারে ট্রাই করেই গেলাম, এই নাম্বারটা বন্ধই পাইলাম। 5-6 মাস পরে এলাকার পোলাপাইন সবাই মিলে তখন কক্সবাজার যাবে, সবাই বলতেছে কক্সবাজার ঘুরতে যাবে। আমারে বললো যে এনামুল ভাই আপনি যাবেন কিনা চলেন, আমার ছোটো ভাই বড় ভাই এলাকার পোলাপাইন। তাই আমি বললাম আমার তো মনটা খারাপ লাগতেছে, তাহলে একটু যাই কক্সবাজার থেকে ঘুরে আসি। তা আমি ওই পোলাপাইনের সাথে, আর আমি যেহেতু ধরেন আগে মাছের চাষ করছি, আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি অল্প সময়ে মাছ চাষ করে অনেক টাকা ইনকাম করে ফেলছি। তো এই পর্যায়ে হলো কি যে আমি তখন এই পোলাপাইনের কথাবার্তা শুনে ওদের সাথে আমি কক্সবাজার বাড়িতে গেলাম। 3 দিন পর্যন্ত কক্সবাজার থাকলাম। 3 দিন কক্সবাজার থাকার পর আমরা যে বাসে করে বাস বলতে আপনার মাইক্রো বাসে করে গেছি, ওই মাইক্রো বাস নিয়ে আবার ফিরে আসতেছি 3 দিন থাকার পরে। ফিরে আসার পরে চট্টগ্রাম চকরিয়া বলে একটা জায়গা আছে, চকরিয়া জায়গাটা ফেলে আসার পরে হঠাৎ করে রাত তখন প্রায় আনুমানিক 2টা থেকে 3টার মতো বাজে, আমাদের মাইক্রো বাসটা রাস্তার মধ্যে হঠাৎ নষ্ট হয়ে গেল। মাইক্রোবাসটা রাস্তার মধ্যে হঠাৎ নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে যাওয়ার পরে সবাই তো টেনশনে পড়ে গেল, কী ব্যাপার মাইক্রোবাস নষ্ট হয়ে গেল রাস্তার ভিতরে, এবং গভীর রাত। ওই জায়গাগুলো কিন্তু খুব ডেয়ারিং, ওখানে কিন্তু আবার ডাকাতি হয় খুব বেশি চকরিয়া যেগুলোতে। তো চিন্তা করলাম যে ডাকাতিও হয়, জায়গা তো ভালো না, মাইক্রোবাসে সবার কাছে দামি দামি মোবাইল ফোন, কি হয় না হয় সবাই একটা ভয়ভীতির মধ্যে পড়ে গেলাম। পরে এখান থেকে মানে ওই রাস্তা থেকে মোটামুটি বেশ দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। পরে আমরা পোলাপাইন প্রায় আমরা 5-6 জনের মতো ছিলাম, সবাই মিলে তখন কিছু লোক গাড়ির কাছে ড্রাইভারের সাথে ছিল, এবং বাকি লোকের আমরা তখন ওই বাড়ির দিকে গেলাম। যে বাড়ির দিকে গিয়ে দেখি যে বাড়ির মধ্যে কাউরে পাওয়া যায় কিনা, কাউরি যদি পাই তাহলে সেখান থেকে ডাইকে আইনা দেখবো যে তারা পাওয়া যায় কিনা। পরে আমি ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে ওরা বাড়িঘর সব বন্ধ করে রাখছে, মানে রাস্তার পাশে বাড়ি তো, চোর ডাকাতের ভয় থাকে জন্য তারা সহজে দরজা খোলে না। অনেক ডাকাডাকি করলাম যে ভিতরে কে আছেন একটু দরজাটা খোলেন, অনুরোধ একটু দরজাটা খোলেন, আমরা একটু সমস্যার মধ্যে পড়ছি, দরজা খোলেন। অনেক ডাকাডাকি পরে এক লোক তখন জানালা করলো, আমার চেয়ে একটু আমার মতো বয়সী, খুলে বলতেছে ভাই কী হয়েছে? আমি বললাম ভাই ওই যে দেখেন আমাদের গাড়িটা নষ্ট হয়েছে,
আমাদের গাড়িটা নষ্ট হয়েছে, এখন একটু যদি দরজাটা খুলতেন বা আমাদেরকে একটু আশ্রয় দিতেন, কারণ জায়গাটা ভালো না, ডাকাতি হতে পারে। তো এই ভদ্রলোক বলতেছে আপনারা যে ভালো মানুষ সেটা বিশ্বাস করবো কেন, আপনারাও তো ডাকাত হতে পারেন। আমি বললাম না রে ভাই, আমাদের বাসা শুনে বুঝেন না, আমরা খুলনা থেকে আসছি, আমরা কক্সবাজার ঘুরতে গেছিলাম, ফিরার পথ একটা বিপদে পড়ছে, আমাদেরকে একটু সাহায্য করেন। তো বললো যে ঠিক আছে, আপনাদের কার কী আছে এগুলো আমাদের কাছে দেন, বা ওরকম করে যার যে পরিচিত আপনার ভোটার আইডি কার্ড বা নিয়ে গেছে ভিতরে, নিয়ে এগুলোর ছবি টবি উঠেছে, উঠে তারপর দরজা খুলছে। দরজা খোলার পরে ভিতরে ঢুকছি, ঢুকার পরে উনি বলতেছে কোন জায়গায়, আমি বললাম যে ওই জায়গায়। বলে আপনারা একটা কাজ করেন, ওই জায়গায় গাড়িটারে কোনো মতে ঠেইলে আপনারা এই পাশে ঢুকিয়ে দেন, আমার বাড়ির দিকে ঢুকিয়ে দেন, রাস্তার মধ্যে রাখলে ডাকাতি হতে পারে। তারপরে ভাইসহ আসছে, ভাইসহ আসার পরে গাড়িটারে আমরা ঠেলছি, ঠেইলা ওনার বাড়ির দিকে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে গাড়িটারে ঠেলতে ঠেলতে কোনো মতো ওনার বাড়ির কাছে পর্যন্ত আনছি। আনার পরে ওইখানের মধ্যে আমরা তখন গাড়িটা রাখলাম, রাখার পরে তখন মিস্ত্রি আমাদের যে ড্রাইভার ছিল আর কি, ড্রাইভার তখন এটা স্টার্ট দেওয়ার জন্য সে ইঞ্জিনের কাজ করতেছে, ইঞ্জিনের আনুষঙ্গিক কাজ করতেছে। ওই বড় ভাই কী করলো, তার মোবাইলের যে আলো আছে দেখবেন যে মোবাইলের পিছনে যে প্লাস লাইট, ওই লাইটটা ধরছে আর কি, লাইটটা দিছে এবং আমাদের ড্রাইভার সাহেব কাজ করতেছে। এর মাঝে হঠাৎ করে ওই ভাইয়ের মোবাইলে ডিসপ্লে ডেকে আমার চোখটা গেল, মানে হঠাৎ করে, এবং ডিসপ্লের দিকে চোখটা যাওয়ার পরে আমি দেখলাম যে ওই ডিসপ্লের মধ্যে যে ছবিটা দেওয়া, সেই ছবিটা আমার জানের জান, যারা আমি বউ মানে আমার সেতারা, মানে এই সেই সেতারা। হঠাৎ করে ওর মোবাইলের ডিসপ্লের মধ্যে আমি তখন ভালো করে তাকে দেখলাম যে আরে এটা তো সেতারা। পরে আমি বললাম যে ভাই, ওনার নাম ছিল মুন্না, আমি বললাম যে মুন্না ভাই একটু কথা বলবো আপনার সাথে, এই আরেকজনের লাইট দাও, তো আরেকজন লাইট দেন, মুন্না ভাইয়ের সাথে কথা বলি। আমি সাইডে ডাক দিয়ে নিলাম, দিয়ে বলতেছে ভাই কিছু মনে করবেন না, একটা কথা বলবো আপনারে। বলে হ্যাঁ ভাই বলেন না। তো বললাম ভাই আপনার মোবাইলের ডিসপ্লেতে একটা ছবি, এই মেয়েটার নাম কি? বলে আপনারা চিনেন নাকি? আমি বললাম না, চিনি কিনা পরে সেটা বলবো, নাম কি? বলে নাম সেতারা আক্তার। কিরি নাম সেতারা আক্তার? তাহলে আমার যার সাথে পরিচয় হয়েছে, যার সাথে আমি কথা বলছি, আমার বাড়িতে আসছে, আমি যার সাথে ঘুরছি, যার আমি পছন্দ করে বিয়ে করব, সেও তো সেতারা আক্তার। পরে আমার কাছে মনে হলো এই লোকটা সম্ভবত সেতারা আক্তারের হাজব্যান্ড হতে পারে, সেতারা আক্তার হাজব্যান্ড হতে পারে, এটা মনে করে আমি তখন এই লোকটার সাথে আর কথা বলতেছি না। পরে বলে ভাই আপনি চিনেন ওনাকে? আমি বললাম যে না না ভাই চিনি না, আমি শিওর যে এটা ওনার হাজব্যান্ড হবে, ওই মহিলার হাজব্যান্ড হবে। পরে আমি ড্রাইভারে মানে আপনার যে ছিল, যে ড্রাইভার ছিল, ড্রাইভার ইশারা দিয়ে বললাম যে দেখ গাড়িটা ঠিক করিস না, আজকে আমরা এই বাড়িতে থাকবো। ও বলে কে? আমি বললাম যে তুই আর খুদাখুদি করিস না, বলিস হবে না, সকালবেলা ড্রাইভারে নিয়ে ঠিক করবো, আমরা এই বাড়িতে থাকবো, আমার কাজ আছে। তা বলে তুই বাড়ি ডাকাতি করবি নাকি? আমি বললাম যে না ডাকাতি না, আজকে এই বাড়িতে থাকবো। এই বলে তখন আমি এই বাড়িতে রয়ে গেলাম, এই বাড়িতে রয়ে গেলাম। এবং রয়ে যাওয়ার পরে আমি শুধু মানে সুযোগ খুঁজতেছি যে কখন এই মহিলাটাকে দেখবো বা এই সেই। পরে আমি বললাম যে ভাই আপনার পরিবারে কে কে আছে? ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, মুন্না ভাইকে। তিনি বলে আমি আছি, আর আমার ছোট দুইটা ভাই, আর বড় বোন আছে, বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমার বাবা আছে, মা আছে, দাদি আছে। তাই আমি বললাম যে তো আপনার ওয়াইফ কই থাকে, আপনার সাথে থাকে না? তো বলে না ভাই আমার ওয়াইফ আমার সাথে থাকে না, আমার ওয়াইফ আমার শ্বশুরবাড়িতেই থাকে, এবং বিয়ের পরেও তার শ্বশুরবাড়িতেই বেশিরভাগ সময় থাকে, আমাদের বাড়িতে খুব বেশি একটা আসে না, কারণ আমাদের বাড়িটা রাস্তার পাশে, তো এখানে ডাকাতি হয় বেশি বেশি। একবার আমার বউর উপরেও ডাকাতি হয়েছিল, এই জন্য আর এখানে আসে না। পরে আমি বললাম ভাই একটা কথা বললে রাগ করবেন? যদি রাগ না করেন একটা কথা বলতে পারি, আমরা খুলনার মানুষ, আপনাদের কক্সবাজার বেড়াইতে এসে আপনার সাথে পরিচয় হইলো, খুব ভালো লাগলো, একটা অনুরোধ যদি আপনি অনুরোধটা রাখেন। তা বললো সমস্যা নাই, কী অনুরোধ আপনি আমার বলেন, আমি রাখার জন্য চেষ্টা করব। আমি বললাম আপনার ওয়াইফকে কালকে আনবেন একটু এই বাড়িতে। লোকটা তখন একটু মাইন্ড করলো, আসলে এটা মাইন্ড করার মতোই, আমার একটু অন্যভাবে তাকালো, কেন ভাই আমার বউকে কেন আনবেন? আমি বললাম যে না আপনার বউয়ের যে চেহারাটা, আপনার বউটা দেখতে আমার বোনের মতো, আমার বোন আসলে মারা গেছে, তো আমার বোনের চেহারার মতো অবিকল, তা আপনার বউটার যদি সামনাসামনি একটু দেখতাম ভালো লাগতো, এই জন্য বলছিলাম। আপনার যে বউয়ের চেহারা অবিকল আমার বোনের মতো। পরে আমার বলে আপনি আমার বউরে কই দেখলেন? আমি বললাম ওই যে আপনার মোবাইলের ডিসপ্লেতে। পরে বলে মোবাইলের ডিসপ্লেতে আপনি যারা দেখছেন সেও আমার বউ, কিন্তু এটা আমার আরেক বউ। আমি মানে বুঝলাম না, আপনার মোবাইলের ডিসপ্লেতে যেটা কে, এটা আপনার বউ না? বলে এটাকে আসলে বউ বলা ঠিক হবে না, এটা আমার প্রেমিকা। আমি তখন বললাম যে তো আপনার প্রেমিকার ছবি আপনার মোবাইলের ডিসপ্লেতে, আপনার বউ কিছু বলে না? বলে না, আমার বউ আমার প্রেমিকার সম্বন্ধে জেনে শুনে বুঝে আমাকে বিয়ে করছে। আমার কাছে বিষয়টা তখন খুব ঘোলাটে মনে হচ্ছে যে কী ব্যাপারে, লোকে কী বলতে চায়। আমি তখন বললাম যে তো যার সাথে আপনি প্রেম করছেন সে এখন কোথায়, এই সেতারা বেগম কোথায়? বলে সেতারা তো এখন নাই, সেতারা কোথায় চলে গেছে আমি জানি না, সেতারা কোথায় আছে আমি জানি না। আমি তখন বললাম ভাই আসলে আপনার কথাটা বুঝলাম না, আপনি বিয়ে করছেন, আপনার বউ আপনি কই আছেন জানেন না,
তো আমাকে বলে ভাই একটা কাহিনী আছে, কাহিনীটা কিভাবে আপনাকে বলবো? তো ঠিক আছে আমি বলি। পরে তিনি একান্ত আমার সাথেই কথা বলতেছে ওই রাতের বেলায়, রাত তখন প্রায় শেষ রাতের দিকে, আপনার 2টা 3টার মতো বাজে, একেবারে রাতের বেলায়। রাস্তার পাশে ওনাদের বাড়ির উঠানে বসে উনি আমাকে বলতেছে এই সেতারা নামের মেয়েটার বাড়ি ছিল চিটাগংয়ে। এই মেয়েটার সাথে তার ফোনের মাধ্যমে সম্পর্ক হয়, প্রেম ভালোবাসা হয়, এবং প্রেম ভালোবাসার সূত্র ধরে তিনি তখন ওই সময় খুব গরিব ছিল, মানে তাদের তেমন কিছুই ছিল না, অত্যাধিক গরিব ছিল, ভাই বোন সবাইকে নিয়ে তিনি আসলে চলতে পারতেছিল না। এবং 2 দিন পরে তাদের বাড়িতে ডাকাতি হইতো, যার জন্য গরু গবাদি পশু পালাও তাদের পক্ষে সম্ভব ছিল না। মোবাইলের মাধ্যমে এই সেতারা বেগমের সাথে, মানে সেতারা আক্তার মেয়েটার সাথে তার প্রেম হয়, এবং প্রেম হওয়ার পরে মেয়েটা নাকি অনেক বড়লোকের মেয়ে ছিল। বড়লোকের মেয়ে থাকার কারণে মেয়েটা তখন বললো যে তার সাথে পালিয়ে যাবে, পরিবার মেনে নিবে না। তো মেয়েটার ঠিকানা কিন্তু উনি জানতো না। মেয়েটা তখন তার সাথে পালিয়ে আসে, পালিয়ে তারা কক্সবাজার চলে যায়। এবং কক্সবাজার যেদিন তারা যায়, যাওয়ার পরে তারা কি করে, কক্সবাজার যাওয়ার আগেই বিয়ে করে। বিয়ে করে বলতে কক্সবাজারের ওখানে একটা মাজারের মধ্যে ঢুকে একটা হুজুরের মাধ্যমে নাকি তারা বিয়ে করে, কলমা কাবিন করে বিয়ে, মানে আপনার কাবিন ছাড়া কলমা পড়ে বিয়ে করে একটা হোটেলে তারা ওঠে। মানে হোটেলে ওঠার সময় মেয়েটা ওঠে, উনিও ওঠে, এবং একইভাবে তারা হোটেলে যাওয়ার পরে মেয়েটা তখন বলে যে নিচে যাবে তার কি জানি আনার জন্য, এটা বললো। এই কথা বলে ভাই তখন উপরে ছিল, মানে মুন্না ভাই উপরে ছিল, এই মেয়েটা নিচে নামলো। এই যে নামলো, মেয়েটা আর উপরে উঠলো না, মানে মেয়েটা রুমে গেল না। মুন্না ভাই অনেকক্ষণ ধরে রুমে অপেক্ষা করলো, করার পরে মেয়েটার আর পাইলো না। না পাওয়ার পরে তিনি তখন কি করলো, নামলো মেয়েটাকে খোঁজার জন্য। বাট অনেক খোঁজাখুঁজি করেও তিনি আর মেয়েটাকে খুঁজে পেল না। একটা পর্যায়ে তিনি রুমে গেল, এবং রুমে যাওয়ার পরে মেয়ে যে ব্যাগ নিয়ে আসছিল, মেয়ের ব্যাগ ঘাটাঘাটি করে তিনি তখন এই ব্যাগের মধ্যে অনেক গয়নাঘাটি পেল, এবং কাঁচা স্বর্ণ যেগুলোকে বলে কাঁচা সোনা অনেক কিছুই পাইলো। কিন্তু মেয়েটাকে তিনি আর পেল না, এবং মেয়েটার ফোন নাম্বারও তিনি বন্ধ পেল। ঠিক এইটুকুই মেয়ের সাথে তার শেষ দেখা। এরপরে মেয়ের কোনো ঠিকানা তিনি আর খুঁজে পেল না। তিনি অনেকটাই কি খোঁজাখুঁজি করলো, এই মেয়েটাকে তিনি আর খুঁজেই পেল না। এবং মেয়ের যেহেতু বাবার কোনো ঠিকানা, বাড়ির কোনো ঠিকানা জানতেন না, তো যার জন্য ওই ভাই আর মেয়ের কোনো খোঁজ খবর তিনি নিতে পারে নাই। কিন্তু যে গয়নাগাটিগুলো মেয়ের ছিল সেগুলো তিনি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে, এবং বিক্রি করে তিনি ছোট মাটি কাটার ট্রাক কিনে। এবং সেই থেকে তার নাকি এখন 2টা ডিস্ট্রিক্ট ট্রাক আছে, 2টা ট্রাক আছে, রাস্তায় চলে, মেন রোডে চলে, ডিস্ট্রিক্ট ট্রাক। তো তিনি এখন ভালো আছে, এবং এগুলো জেনে শুনে নাকি তার বউ তাকে বিয়ে করেছে। আমি তখন বললাম যে এই মেয়ের সাথে আপনার ঘটনা কত বছর আগে? তিনি বলে প্রায় অনেক বছর হবে ভাই, প্রায় 7-8 বছর আগের ঘটনা। আমি তো শুনি, আমি বললাম যে এখন আপনার বলে আমার এখন সন্তানাদি আছে, আমার ওয়াইফ আছে, কিন্তু আমার ওয়াইফ এই বিষয়গুলো জেনেই আমাকে বিয়ে করছে। তখন আমি ওনার আমার ঘটনা বললাম যে ভাই এই মেয়ের সেম নাম সেতারা আক্তার, এই মেয়ের সাথে আমার এরকম একটা ঘটনা ঘটছে। উনি আমার কথা বিশ্বাস করে না। আমি ওনাকে বিশ্বাস করে না দেখে আমি ওনাকে আমার সাথে খুলনাতে নিয়ে আসছে। আনার পরে আমার মা তখনও জীবিত ছিল। আমার মায়ের আমি দেখাইছি ছবিটা যে মা এই মহিলাটাকে, এই মেয়েটাকে চিনো? মা বলে হ্যাঁ এদের চিনি, আমাদের বাড়িতে আসছে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করছে। আমার আম্মা বলে, এই ভাই তখন অবাক হয়ে গেল। কিন্তু তার চেয়েও বড় অবাক আমি তখন হয়ে গেলাম, এই মেয়েটার সাথে আমি যেই সিমটায় কথা বলতাম, মানে যেই সিমে আমার মেয়েটার সাথে কথা হইতো, ওই সিমটা কার নামে রেজিস্টার করা, বা সিমের লোকেশান, সিম কোন লোকেশানে সে কথা বলতো, এগুলো যখন জাস্টিফাই করার জন্য আমি সিমের অফিসে গেলাম। সিমের অফিসে থেকে, মানে ওই সিমের অফিসার, ওই কোম্পানির সিমের অফিসার আমারে বলতেছে যে ভাই এই সিমটা এখন পর্যন্ত মার্কেটে ছাড়া হয় নাই। যেই সিম নাম্বারটা আমি ওনাকে দিলাম, এই সিমে আমি কথা বললাম, আমি বললাম যে আমার এই নাম্বার থেকে এই সিমে প্রচুর কল গিয়েছে, কয়েক মাস আগে আমার কথা হয়েছে। উনি বলে যে না, আমাদের এই সিমটা এখনও মার্কেটে ছাড়া হয়নি, মানে এই সিরিয়ালের সিমগুলো এখনও মার্কেটে যায়নি, এগুলো এখনও কোম্পানির কাছেই আছে। এমনকি বললাম ভাই আপনি আমার সিম নাম্বারটা চেক করেন, আপনি চেক করেন। উনি আমার বলে ভাই চেকের কোনো বিষয় নেই, সিমটা তো মার্কেটে যায়নি, না আপনি এই নাম্বারটা কোথায় পাবেন? এবং ভাই যে নাম্বারটাতে কথা বলতো, আমার বড় ভাই, তিনি ওই নাম্বারটা এখন আর তার কাছে নাই, ওই সেতারার সাথে তিনি যে নাম্বারে কথা বলতো। তো আমি অবাক হয়ে গেলাম, আমি কাউকেই বিশ্বাস করাতে পারলাম না, আমার এলাকার লোকজন এবং আমার যে ভাই মুন্না ভাইকে আমি এখন বন্ধু হিসেবে জানি, তিনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এবং মুন্না ভাইও তখন বিষয়টাতে অনেক অবাক হয়ে গেল, যেটা কীভাবে সম্ভব। আমি এটা যাদের সাথে আলাপ করি, কেউ কেউ বলে যে এটা কোনো মানুষ ছিল না, এটা হয়তো কোনো পরীর রূপে এসে এরকম হয়তো অনেক মানুষকে সাহায্য করেছে, আমাকে করেছে, মুন্নাকে করেছে, হয়তো এরকম আরও অনেক মানুষ।